হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কোনো একটি ফাংশন বা কোনো একটি অপেক্ষকের রেঞ্জ বা প্রসার বা পাল্লা কীভাবে নির্ণয় করতে পারি সেটি দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আমরা যখন ফাংশন পড়তে শুরু করেছি, অপেক্ষক পড়তে শুরু করেছি, তখন আমরা সেট, রিলেশন এগুলি পড়তে পড়তে ধীরে ধীরে একটি জায়গায় এসেছি যেখানে আমরা ডোমেন এবং রেঞ্জ কাকে বলে সেই সম্পর্কে একটি আইডিয়া চলে এসেছে। আমরা যদিও যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে আমরা প্রথম থেকে আমরা বেসিকভাবে ধারণা ক্লিয়ার করার পর আমরা ধীরে ধীরে 25 থেকে 30টি কোশ্চেন তোলার মাধ্যমে কিভাবে রেঞ্জ নির্ণয় করব তার পদ্ধতি দেখব। বিভিন্ন রকমের পদ্ধতি, বিভিন্ন রকমের টাইপের আমরা কোশ্চেনকে তুলব এবং সেগুলি সলভের মাধ্যমে আমরা রেঞ্জ এবং প্রসার নির্ণয় কি শেখার চেষ্টা করব এই ভিডিওতে। বিশ্বাস করি যে এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে দাঁড়াবে। দেখো, সর্বপ্রথমে আমাকে বুঝতে হবে রেঞ্জ ব্যাপারটি কী। আমরা যদি একটি ফাংশনকে এরকমভাবে ডিফাইন করি, ধরো একটি ফাংশন আমি বলছি এই একটি দুটি সেট এ এই সেটটি বি এই সেটটি, এর মধ্যে 1, -1, 2 এবং 3, 2, -2 এরকম এলিমেন্ট আছে এবং এর মধ্যে 1, 2, 3, 4, 5 এমন কিছু এলিমেন্ট দ্বারা এই দুটি সেট গঠিত। এখন কোনো একটি ফাংশন এইভাবে এটির সঙ্গে এটি এমনভাবে ম্যাপিং হয়ে আছে, এটি এফ ফাংশনকে আমি ডিফাইন করছি। এফ একটি ফাংশন যেটি এ টু বিতে এমনভাবে ডিফাইন আছে যাতে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। যদি সেটি হয়ে থাকে তাহলে লক্ষ্য করে দেখো, 1 যদি আমি ইনপুট হিসাবে বসি তাহলে 1-এর আউটপুট কিন্তু 1 হবে, -1-এর ক্ষেত্রেও আউটপুট -1 হবে, 2-এর ক্ষেত্রে 4 হবে এবং -2-এর ক্ষেত্রেও কিন্তু 4 হবে। তাহলে আমরা এরকমভাবে এই ম্যাপিংটিকে দেখতে পাচ্ছি। এখন আমরা তাহলে এই এ সেট, এই যে এ সেটটি দেখলাম, তার মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেগুলো হচ্ছে 1, -1, 2 এবং -2। আর বি যে সেটটি আমরা আছে সেই সেটের এলিমেন্টগুলি হচ্ছে 1, 2, 3, 4 এবং 5। এর মধ্যে যে যে বিষয়গুলি আমাদের দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে, সেটি এই যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্টই এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটির একটি ইউনিক ম্যাপিং হয়েছে। এরকম নয় যে -2 ইনপুট যখন বসেছে -2 4-এর সঙ্গে এবং -2 5-এর সঙ্গে, দুটির সঙ্গেই এ ম্যাপিং করেছে, ঠিক এইরকম কিন্তু এর ক্ষেত্রে হয়ে থাকেনি। -2 এই 4-এর সঙ্গে ম্যাপিং করেছে, 2 4-এর সঙ্গে ম্যাপিং করেছে, -1 1-এর সঙ্গে ম্যাপিং করেছে, প্রত্যেকের একটি ইউনিক ম্যাপিং হয়েছে। তাহলে এই এ এবং বিতে এফ এক্স ইজ ইকুয়াল টু একটি ফাংশন, একদম ঠিক কথা। তার সঙ্গে সঙ্গে এই যে এ সেটের যে এলিমেন্ট এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকে আমরা কি বলে থাকি, প্রি ইমেজেস বলে থাকি বা বাংলায় প্রাকবিম্ব বলে থাকি। সেগুলি কি পেলাম এখন, 1, -1, 2 এবং -2। আর এই ম্যাপিংয়ে এই যে এলিমেন্টগুলির জন্য যে আমরা এই অংশগুলি যে এলিমেন্টগুলি এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে বি সেটের যে এলিমেন্টগুলি এই সেটে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ইমেজেস বলে থাকি। বি সেটের, এখানে বি সেটের কথা বলে থাকবে, ইমেজেসগুলি হচ্ছে 1 এবং 4। এবার এই যে ফাংশন এফ অফ এক্স এই সেটের ডোমেন অফ এফ বলা হয় সমস্ত প্রি ইমেজেসগুলি নিয়ে যে সেটটি পাওয়া যায়, অর্থাৎ 1, -1, 2 এবং -2 এই এলিমেন্টগুলিকে নিয়ে যে সেটটি আমরা পাবো সেই সেটটিকে আমরা ডোমেন সেট বলে থাকি এফ ফাংশনের। এখন আমরা যে কোনো ফাংশনের আমরা মাথায় রাখবো, যদি এ এবং এ টু বিতে যদি কোনো ফাংশনটি ডিফাইন হয়ে থাকে তাহলে সবসময় এ সেটটি কিন্তু সেই ফাংশনের ডোমেন সেট হয়ে থাকবে। এবং কোডোমেন কি, কোডোমেন কিন্তু আবার কোডোমেন হচ্ছে কোডোমেন অফ এফ কি, বি সেটটি পুরোটিকে আমরা কোডোমেন বলে থাকবো। এবং আরেকটি হচ্ছে রেঞ্জ হচ্ছে সমস্ত ইমেজেসগুলির যদি সেট পাওয়া যায়, অর্থাৎ 1 এবং 4 এই যে সেটটি পাবো তাকে আমরা রেঞ্জ বলে থাকবো এফ ফাংশনটি। বোঝাতে পেরেছি, এর মধ্যে কোনো ডাউট নেই। এবার কথা হচ্ছে তাহলে এর যদি আমরা ডেফিনেশনটি ভালো করে বোঝার চেষ্টা করি, ডেফিনেশনটি কি বলছে দেখো, ডেফিনেশনটি এরকম বলছে, দ্য সেট অফ অল অ্যাকসেপ্টেবল ইনপুট অফ ফাংশন এফ ইজ কল্ড ডোমেন। এখন এই যে ডোমেন নির্ণয় করতে আমরা একটি ভিডিও বানিয়েছি, ডোমেন কীভাবে নির্ণয় করতে হয়, সেখানে আমরা বলেছি যে এফ অফ এক্স ধরলাম একটি ফাংশন যেটি 1/x একটি ফাংশন যদি হয়ে থাকে, এখন এক্সের মধ্যে যে এই যে ফাংশনটি
ফাংশনটি যে যে ইনপুট গ্রহণ করতে পারবে তাকে কিন্তু আমরা ডোমেন বলে থাকি, বা সেই এলিমেন্টগুলিকে নিয়ে যে সেট তাকে আমরা ডোমেন সেট বলে থাকি। এখন এই এক্স সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে কোনো সবই কি রিয়েল নাম্বারকে অংশগ্রহণ গ্রহণ করতে পারে দেখতে হবে। যদি আমি x = 0 বসিয়ে দিই তাহলে এটি দেখা যাচ্ছে f of 0 দেখাচ্ছে 1/0, যেটি কিন্তু আনডিফাইন্ড, মানে ম্যাথামেটিক্যালি 1/0 কিন্তু আনডিফাইন্ড হয়ে থাকে, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। তাহলে এই যে ফাংশনটি f of x 1/x, এই ফাংশনটি জিরোটিকে গ্রহণ বা জিরো এলিমেন্টটিকে বা জিরো নাম্বারটিকে গ্রহণ করতে পারছে না, তাহলে এটি কিন্তু এই ডোমেন সেটের মধ্যে এই জিরো কিন্তু আসবে না। যদি এই ফাংশনটি আমরা ফাংশন বলে থাকি তাহলে মাথায় রাখবো এই ফাংশনের যে ডোমেন সেটটি তার মধ্যে কিন্তু জিরো সংখ্যাটি থাকবে না, তাহলে সমস্ত আর আমি তো পাবো কিন্তু জিরো বাদ দিয়ে এর ডোমেন সেটটি হয়ে থাকবে। তাহলে কি ডোমেন সেট কথার অর্থ এই না সমস্ত রিয়েল মানই নেবে এরকম কোনো ব্যাপার নেই, ফাংশনের উপর ডিপেন্ড করছে কোন মানটি গ্রহণ করতে পারবে কোন মানটি গ্রহণ করতে পারবে না। তাহলে সেই জন্য এখানে অ্যাকসেপ্টেবল ইনপুট বলেছে, মানে যেটি গ্রহণযোগ্য ইনপুট সেগুলি নিতে পারে, যেগুলি গ্রহণযোগ্য নয় সেগুলি বাদ দিয়ে সেই সেটকে আমরা ডোমেন বলে থাকি। এখন এই প্রত্যেকটি অ্যাকসেপ্টেবল ইনপুটস নেওয়ার পর একটি ভ্যালু দেবে। ধরো এই ফাংশনটির কথা যেমন বলছি যে এক্সের ভ্যালু যদি 1 বসাই তাহলে এই ফাংশনটির আউটপুট এখন রেঞ্জ কিন্তু একটি আউটপুটকেই বলে, রেঞ্জ একটি আউটপুটকে বলে, অর্থাৎ x = যদি 1 হয় তাহলে f of 1 কত হবে, f of 1 হবে 1। তাহলে এই যে x1 বসালাম এটি হচ্ছে ইনপুট, সেটি কিন্তু আমাদের ডোমেন সেটকে রিপ্রেজেন্ট করে, আর এই যে 1 যেটি পেলাম সেটি কিন্তু আউটপুট, আর সেটি কিন্তু রেঞ্জের মধ্যে অবস্থান করে। অর্থাৎ এই প্রত্যেকটি আউটপুট নিয়ে যে সেটটি সেই সেটটিকে আমরা বলে থাকি। যেমন x যদি 2 বসাতাম আমরা, x যদি আমরা 2 বসাতাম তাহলে এই ফাংশনের জন্য 2 হতে ডোমেন চলে আসতো আর 1/2 কিন্তু রেঞ্জে চলে আসতো। তাহলে কি বলছে, দ্য সেট অফ অল রেজাল্টিং আউটপুট মানে ওই যে অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য ইনপুটসগুলি পেলাম তার জন্য যে এফেক্টস বা আউটপুট আমাকে দিচ্ছে সেই আউটপুটগুলিকে নিয়ে যে সেটটি তৈরি হবে তাকে আমরা রেঞ্জ বলে থাকবো। ঠিক আছে, এক কথায় বলতে গেলে সেট অফ অল অ্যাকসেপ্টেবল ইনপুটসকে আমরা ডোমেন বলে থাকি, আর সেট অফ অল পসিবল আউটপুটসকে আমরা রেঞ্জ বলে থাকি। এখন এই যে ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করব কিভাবে? ডোমেন নির্ণয় কী করে করবো আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি। এবার রেঞ্জ, আজকের ভিডিওটা আমরা টপিক হচ্ছে রেঞ্জ কিভাবে নির্ণয় করব। দেখো আমরা এই ফাংশনটির কথা এতক্ষণ আলোচনা করছিলাম, যে ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এমন একটি ফাংশন f of x = x² যেখানে a এবং b এর মধ্যে ডিফাইন্ড আছে। তাহলে আমরা বলেছিলাম যে এই যে এই সেটের রেঞ্জ হচ্ছে 1, -1, 2 এবং -2, এবং এদের যে ডোমেন সেটটি হচ্ছে 1, -1, 2 এবং -2, এবং রেঞ্জ যে পাচ্ছি সেটি হচ্ছে 1 এবং 4। এবার কোশ্চেন মাথায় আসতে পারে যে এখন আমাদের একটি কোশ্চেন মাথায় আসবে 2 যে সংখ্যাটি বা 3 যে সংখ্যাটি বা 5 যে সংখ্যাটি এরা কেন রেঞ্জের মধ্যে আসেনি? কেন 2, 3 এবং 5 এই সংখ্যাগুলি রেঞ্জ হলো না? রেঞ্জ কেন হলো না এই কোশ্চেনটি সর্বপ্রথমে মাথায় আসা উচিত, তাই না? আমরা ডোমেন দেখেছি, আমরা রেঞ্জে এই যে 1 এবং 4কে নিয়েছি, কিন্তু 2, 3, 5 কেন আসলো না সেটি যখন তুমি কোশ্চেন করবে নিজেকে বা সামনের জনকে, সে কি অ্যান্সার দেবে? এই 2 এবং 3 এবং 5 এরা ইমেজ তখনই হবে, অর্থাৎ রেঞ্জের মধ্যে তখনই আসবে যখন এদের একটি প্রি ইমেজেস থাকবে এ সেটে, ইমেজেস বি সেটে, এটি হচ্ছে এ সেটে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই 2, 3, 5 এই তিনটি এলিমেন্ট এই সেটের মধ্যে রেঞ্জের সেটের মধ্যে আসেনি এই কারণ এরা কোনো প্রি ইমেজেসের ইমেজ তৈরি করতে পারেনি, কোনো প্রি ইমেজেস সেটের এর জন্য ইমেজেস তৈরি করতে পারেনি। যদি ধরো কথার মধ্যে এই এ সেটের মধ্যে √2, √3 এবং √5 এই তিনটি এলিমেন্ট অবস্থান করত, যদি এ সেটের মধ্যে ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এ সেটের মধ্যে √2, √3 এবং √5 এই তিনটি অবস্থান করতো তাহলে খুব ইজিলি এই √2² মানে 2, √3² মানে 3 এবং √5² মানে 5 মানে এই তিনটিও কিন্তু রেঞ্জের মধ্যে আসতো। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে রেঞ্জ যখন হবে তাহলে আমাকে তার
পরিপ্রেক্ষিতে রেঞ্জগুলি হওয়ার জন্য তাদের একটি প্রি ইমেজেস আমাদের এতে থাকতে হবে, তবেই সেই এলিমেন্টগুলি কিন্তু আমরা রেঞ্জে অবস্থান করবে বা সেই ইমেজেসগুলি সেগুলি কিন্তু আমাকে ইমেজেসে তৈরি হবে। আর একবার খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, 2, 3 এবং 5 তখনই ইমেজেস হবে, ইমেজেস হলে সে রেঞ্জের মধ্যেও আসবে সেটের মধ্যে। তাহলে ইমেজেস তখনই হবে যখন এদের কোনো একটি প্রি ইমেজেস এ সেটে অবস্থান করবে। তাহলে এই যে অবস্থান যদি না করে তাহলে আমরা এগুলি ইমেজ হিসাবে পাবো না। তাহলে আমাকে এটি বুঝতে হবে যে যদি কখনো আমি এরকম করতে পারি যে এইগুলি তো ওয়াই আউটপুট ওয়াই আর এগুলি হচ্ছে সমস্ত এক্স, ঠিক আছে। তাহলে যদি এই ফাংশনটি ওয়াই = f(x) যদি থেকে থাকে, তাকে যদি আমি এটা বের করতে পারি যে একে যদি আমি কনভার্ট করতে পারি x কোনো একটি ফাংশন ওয়াই এর আকারে লিখতে পারি এবং দেখতে পারি যে এই এক্সগুলি কখন ডিফাইন্ড হচ্ছে, মানে এক্সগুলি কোন রিজনের জন্য ডিফাইন্ড হচ্ছে, অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে কোন এলিমেন্টগুলি এক্সের মধ্যে থাকলে এগুলি ইমেজেস হবে, সেই সব এলিমেন্টগুলি যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা ইজিলি বলতে পারি যে কোনটি এর রেঞ্জে আসবে এবং কোনটি এর রেঞ্জে আসবে না। এইভাবে বলতে পারি যে দ্য ভ্যালুজ অফ ওয়াই, অর্থাৎ আমরা ইমেজেসটা বের করতে তখনই পারবো যখন সেই সমস্ত এক্সের জন্য যেটি ডিফাইন্ড হবে। অর্থাৎ এই সেটের ক্ষেত্রে আমরা যেমন √2 ছিল না তাই 2 ইমেজেস হয়নি, √3 ডোমেন সেটে ছিল না তাই 3ও কিন্তু এর রেঞ্জে আসেনি, √5 ডোমেনের নেই তাই 5ও কিন্তু রেঞ্জে আসেনি। তাহলে এমন যদি এক্স যেটি বের করতে পারি যেটি কিন্তু এই ফাংশনে ডিফাইন্ড হবে, তাহলে সে তার করসপন্ডেন্স ওয়াইও কিন্তু আমি বলতে পারি সেই রেঞ্জের মধ্যে অবস্থান করছে। তার অর্থ কি আমরা যদি ম্যাথামেটিক্যালি বলি, তার ভ্যালুস অফ ওয়াই ফর হুইচ এক্স ইজ ডিফাইন্ড, মানে আমরা সেই সমস্ত ওয়াইকে খুঁজতে গেলে আমাকে সেই এক্সগুলি বের করতে হবে যার জন্য ফাংশনটি ডিফাইন্ড। বোঝাতে পারলাম? তাহলে এটি কীভাবে করতে পারি, আমরা যেটা বললাম এক্সপ্রেস এক্স সিম্পলিসিটি ইন দ্য টার্ম অফ ওয়াই, আমরা এই 3টি স্টেপে কিন্তু আমরা রেঞ্জ বের করতে পারি। ধরো এরকম আছে ওয়াই ধরো আমি 1/x+2 এই একটি ফাংশন আছে, আমরা এর রেঞ্জ বের করতে চাইছি। ধরো কথা প্রথমে কি বলছে, আমাকে প্রথমে এক্স সিম্পলিসিটির টার্ম অফ ওয়াই, আমাকে এক্সকে প্রথমে ওয়াইয়ের টার্মে নিয়ে যেতে হবে। অর্থাৎ কী করতে পারি আমরা পরের লাইনে xy+2y = 1, পরে আমরা কি করতে পারি, পরে আমরা xy = 1 - 2y, তারপরে কি করতে পারি আমরা x = 1 - 2y/y। এখন x আমরা f অফ y, অর্থাৎ আমরা প্রথমে y f(x) ছিল, আমরা x অফ g করে দিচ্ছি, এই ফাংশনটি g করে দিচ্ছি। আমরা কি করলাম, একে পরিবর্তন করে x কোনো একটি ফাংশন অন্য একটি ফাংশন y এর ভেরিয়েবল হিসেবে আমরা নিয়ে আনলাম। এবার আমরা কি দেখব, আমরা দেখব ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ ওয়াই, অর্থাৎ আমরা দেখব যে ওয়াই এর পসিবল ভ্যালু কী হতে পারে, অর্থাৎ যার জন্য এক্স ডিফাইন হবে, ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এক্স ডিফাইন হবে না, তাহলে ওয়াইয়ের মান কখনো এখানে 0 হতে পারে না, তাহলে y ≠ 0 হয়ে যাবে, তাহলে এই তখনই x ডিফাইন হয়ে থাকবে। তাহলে আমরা এই সেটটির এই যে আমরা ফাংশনটি বের করলাম y = 1/x+2, এই ফাংশনটির রেঞ্জ সমস্ত রিয়েল নাম্বার হবে 0 ছাড়া। ঠিক এইভাবে আমরা রেঞ্জকে ডিফাইন করব। এবার আমরা এক্সাম্পল নিয়ে যে ব্যাপারে বোঝাতে পারবো, আমরা এই 3টি স্টেপের মাধ্যমে কিন্তু করব। প্রথমে ছোটো আমরা কোশ্চেনের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, এক্সকে y = f(x), ওয়াই এখানে f(x) দ্বারা ডিফাইন করা হয়, y f(x) মানে y ধরে নাও, তাহলে ওয়াইকে f(x) বা x কোনো জায়গায় থেকে থাকলে তাকে y ধরে আমরা কাজ করব। তাহলে y = f(x) যদি থেকে থাকে, অর্থাৎ এক্সের টার্মে লেখা থাকে, তাহলে আমরা উল্টো করব, আমরা এক্সকে নিয়ে আনবো ওয়াইয়ের টার্মে, এবং তারপরে আমরা দেখব যে ওয়াই কোন মানের জন্য এক্স ডিফাইন্ড, আমরা এর এই ডেফিনেশনের উপর বেস করে, রেঞ্জের এই ডেফিনেশনের উপর বেস করে। দেখো আমরা সর্বপ্রথমে এই 6টি প্যাটার্নের কোশ্চেন আমরা তুলব, যে ক্ষেত্রে আমরা
খুব নর্মাল প্যাটার্ন। এগুলিকে আমরা প্রথমে 6টি কোশ্চেনকে সমাধান করার চেষ্টা করব এবং এদের রেঞ্জ প্রথমে নির্ণয় করার চেষ্টা করব। তারপর আমরা আরও অন্যান্য টাইপের অংশকেও কিন্তু আমরা কাজ করব। দেখো প্রথমে দেখি প্রথম কোশ্চেনটি কি বলছে। সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে যে y = 1/x - 1 এর রেঞ্জ বের করতে বলছে। আমরা কি করলাম, আমরা কি করব, সর্বপ্রথম কাজ আমাদের এরকম হবে, আমরা সর্বপ্রথমে আমরা yx - y = 1 or yx = 1 + y or x = 1 + y/x এই আকারে yx = বাই ওয়াই। অর্থাৎ আমরা সর্বপ্রথমে এক্সকে ওয়াইয়ের টার্মে কিন্তু নিয়ে চলে এলাম। এবার আমরা দেখব যে ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য এই ফাংশনটি, যে নতুন একটি ফাংশন পাচ্ছি এক্স = 1 + y/y 1 + y/y, এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাবে। মানে কোন পসিবল ভ্যালুটি এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। ওয়াই যদি দেখো y = যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে এই পুরো ফাংশনটি কিন্তু এক্স = এই ফাংশনটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই ফাংশনটি ডিফাইন্ড হতে গেলে ওয়াইকে নট ইকুয়াল টু 0 হতে হবে। ওয়াই হচ্ছে রেঞ্জ। তাহলে এই ফাংশনটি সমস্ত যদি এক্সকে আমরা বলতে পারি এক্স উইল বি ডিফাইন্ড ইফ ওয়াই বিলংস টু r-0। ঠিক এই ওয়াইয়ের যদি ভ্যালু এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা শূন্য ছাড়া, তাহলে এই ফাংশনটি এক্স কিন্তু ডিফাইন্ড হবে। আর এটি হচ্ছে রেঞ্জ, অর্থাৎ ওয়াই অবস্থান করবে, ওয়াইয়ের যে ভ্যালু হবে আর মানে সমস্ত বাস্তব সংখ্যা হতে পারে 0 ছাড়া। লক্ষ্য করে দেখো তো, y = 1/x - 1। তুমি এই ফাংশানে এক্সের ভ্যালু তুমি যা কিছু বসাও না কেন, এক্সের ভ্যালু তুমি ভেবে দেখো, এই মহাবিশ্বের যে কোনো বাস্তব সংখ্যা তুমি বসাও, এর মান ওয়াইয়ের মান কিন্তু 0 তুমি আনতে পারবে কি? y = 0 তুমি করতে পারবে কি? এটি প্রথম ভেবে দেখো। তুমি এক্সের মান 0 বসাতে পারো, এক্সের মান 1 বসালে তো এটি আনডিফাইন্ড হয়ে যাবে। এক্সের ভ্যালু তুমি যা ইচ্ছে মহাবিশ্বের যে কোনো রিয়েল নাম্বার তুমি বসাও, y = 0 তুমি আনতে পারবে না। মানে এই ফাংশানের প্রসার বা আউটপুট আমরা রেঞ্জ বের করছি, মানে আউটপুট বের করছি, সেটি কখনোই 0 হবে না। বাকি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটি ডিপেন্ড করছে এক্সের ভ্যালুর উপর, কিন্তু এক্ষেত্রে 0 ব্যতীত বাকি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করি। দেখো এবার এই কোশ্চেনটিকে তোলার চেষ্টা করি। একই রকমভাবে y = x² - 1/x² + 1 আকারে আছে। আমাদের প্রথম কাজ কি করব, আমরা y দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, অর্থাৎ yx² + y = x² - 1। তারপরে কি করব, আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আনবো, অর্থাৎ পড়ে থাকবে কি yx² - x² = -1 - y, और পরে আমি x² কমন নিলে পড়ে থাকছে y - 1 = -1 - y বা or x² - 1 - y বাই y - 1, और আমরা আরেকটিও করতে পারি x ± (1 - y বাই y - 1। ঠিক এই আকারে কিন্তু আমরা অবস্থান করতে পারি। এখন আমরা এই যে x উইল বি ডিফাইন্ড, এক্স কখন ডিফাইন্ড হবে, যখন এই স্কোয়ার রুটের মধ্যে ভেতরের অংশটি বাস্তব সংখ্যা হবে। এক্স উইল বি ডিফাইন্ড, এক্স মানে কি, এক্স সমস্ত বাস্তব সংখ্যা হতে হবে। এক্সকে বাস্তব সংখ্যা মানে ইনপুটস বাস্তব সংখ্যা হতে পারে, কারণ আমাদের সেটগুলি বাস্তব সেট নিয়ে আমাদের আলোচনা। তাহলে এই ফাংশনের ইনপুট সবসময় বাস্তব সংখ্যা হতে গেলে, মানে এক্সকে বাস্তব হতে গেলে আমরা স্কোয়ার রুটের মধ্যে সবসময় আমাকে পজিটিভ নাম্বার নিয়ে আনতে হবে, অর্থাৎ -1 - 1 বাই y - 1 একে কিন্তু সবসময় >0 হতে হবে, এবং =0 হতে হবে একে, এই অংশটি। এখন তোমার মনে হবে এইভাবে কিভাবে আমরা এবার অ্যান্সারটি বের করব, অর্থাৎ ওয়াই এর রেঞ্জ, মানে ওয়াই কার মধ্যে অবস্থান করতে পারবে, কীভাবে বলবো। এক্ষেত্রে আমরা বলবো, আমরা এই ফাংশন করতে দুইটি ভিডিও বানিয়েছি, কিসের, অসমীকরণ সমাধানের। আর সেক্ষেত্রে আমরা ওয়েভি কার্ভ মেথড খুব সুন্দরভাবে বুঝিয়েছি, কিভাবে যখন আমরা এই রকম সিচুয়েশন আমাদের কাছে চলে আসে, তখন আমরা কিভাবে তার সমাধান করি। আমরা কি করি, আমরা ডিটেলসে বুঝিয়েছি, সেই
ভিডিওটি দেখে নেবে। আমরা কি করি, আমরা দেখার চেষ্টা করি যে এই যে লিনিয়ার ফ্যাক্টর এবং উপরের লিনিয়ার ফ্যাক্টর এই দুটি অর্থাৎ -1 - y এবং y-1 এই দুটি লিনিয়ার ফ্যাক্টরটির আমরা দেখি যে এই দুটি লিনিয়ার ফ্যাক্টরটির ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য এই ফ্যাক্টর দুটি জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের ক্রিটিক্যাল পয়েন্ট বের করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি এই ফাংশনটিকে যদি আমরা +-1 বসাই, y = -1 বসাই, তাহলে -1 - y এটি জিরোতে পরিণত হয়ে যাবে। আবার একই রকমভাবে y যদি আমি 1 বসাই, সেক্ষেত্রে y - 1 = 0 হয়ে যাবে। অর্থাৎ -1 এবং 1 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়ে থাকে। এখন আমরা কি করি, আমরা সংখ্যা রেখা ড্র করি এবং -1কে নিই এবং 1কে নিই, ঠিক আছে, এই দুটি পয়েন্টকে দেখার চেষ্টা করি। এবার আমাদের তিনটি ভাবে কি করি, আমরা তিনটি কিন্তু পার্ট তৈরি হয়ে গেল। কি পার্ট তৈরি হয়ে গেল দেখো, আমাদের কিন্তু তিনটি, এই একটি পার্ট, এখানে -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ, এই একটি পার্ট এবং এই একটি পার্ট, তিনটি পার্টে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই তিনটি পার্টে ডিস্ট্রিবিউট হওয়ার পর আমরা দেখব যে এই ওয়াই লাইক করছে, মানে এই পুরো অংশটি গ্রেটার দেন, এই পুরো ফ্যাক্টরটি গ্রেটার দেন = 0 হতে গেলে কি করতে হবে, ওয়াই যদি 1 হয়ে যায়, নিচে অংশটি 0 হয়ে যাবে, তাহলে এটি কিন্তু আমরা এই মধ্যে আসবে না, এর মধ্যে আসবে না, মানে এই অসমীকরণে ওয়াইয়ের ভ্যালু 1 হতে পারে না। এবার -1 হতে পারে কি, -1 হতে পারে, কারণ উপরের অংশটি 0 হয়ে গেলে এটি 0-এর সঙ্গে সমান হবে, তাহলে 0 হতে পারে। এবার আমরা দেখব এই পুরো অংশটি এর মধ্যে কিন্তু যে পয়েন্টগুলি পাবো তার মধ্যে দিয়ে এটি > হচ্ছে না <= হচ্ছে। কি করব, আমরা এই 1-এর পরে কোনটি সংখ্যাকে কনসিডার করব, না 2 ধরে নিলাম, 2 যদি বসাই ওয়াইয়ের জায়গায় কি পাচ্ছি, এখানে দেখো, এখানে যদি 2 বসিয়ে দাও, এখানে যদি তুমি 2 বসাও কি পাচ্ছ, দেখো 2 থেকে -3 উপরে পাচ্ছি, এখানে পজিটিভ পাচ্ছি, তাহলে মাইনাস আর পজিটিভ মানে নেগেটিভ উপরে পাচ্ছি, নিচে পজিটিভ পাচ্ছি, এদের গুণ করলে কি হয়, এদের ভাগ করলে বা গুণ করলে যাই করি সেটা নেগেটিভ সংখ্যা পাচ্ছি, কিন্তু এটি > 0 বলছে, তাহলে একটু স্যাটিসফাই করছে না, মানে এই রেঞ্জে কিন্তু ওর কোনোরূপ মান পাওয়া পসিবল নয়। এর মধ্যে এই -1 আর 0 দেখি, 0 যদি বসিয়ে দিই মাইনাস নেগেটিভ হয়ে যাবে, 0 যদি এখানে বসায় সেটিও নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ × নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, মানে -0 বসালে নেগেটিভ আর নেগেটিভ তাদের মধ্যে পজিটিভ হয়ে যাবে, মানে এই অঞ্চলে কিন্তু এর অবস্থান আছে। আবার এই অঞ্চলে তাহলে অবস্থান থাকবে না, এখানে থাকবে না, এইটার মধ্যে আছে। তাহলে আমরা কি পেলাম, এই যে অংশটি পেলাম, এই ওয়াই তখনই পসিবল যখন এর ভ্যালু কি হবে, -1 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে, ঠিক এইভাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু এই অংশগুলি করব। আমাদের তার জন্য কী কনসেপ্ট দরকার, আমাদের কনসেপ্ট দরকার হচ্ছে অসমীকরণ সমাধান করার কনসেপ্ট দরকার, অর্থাৎ ইনইকুয়ালিটি চ্যাপ্টার সম্বন্ধে একটু ভালো করে ডিটেলস সমাধান পদ্ধতিগুলো জানতে হবে, আর তার সাথে সাথে কিছু রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি জানতে হবে, যেটা আমরা শেখাচ্ছি এই ভিডিওতে। নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করি কি বলেছে, একই রকমভাবে নেক্সট কোশ্চেনটি দেখার চেষ্টা করি, একটু অন্যভাবে এগুলি দেখার চেষ্টা করব। এবার দেখো, আমরা এই একই রকমভাবে ওয়াইকে এক্সের টার্মে নিয়ে গিয়ে, এক্সকে ওয়াইয়ের টার্মে নিয়ে গিয়ে আমরা একই রকমভাবে কাজ করতে পারি, কিন্তু তার সাথে সাথে আরেকটিও কাজ করতে পারি। কি, আমরা আগে অসমীকরণ যখন শিখেছিলাম বা ইনইকুয়ালিটি শিখেছিলাম, আমরা বলেছিলাম কি, যে x² সবসময় > 0 হয়, এই প্রথম কন্ডিশন, এটি আমরা শিখেছি। 2, দেখো এটিতে ভেবে দেখো, y = x² / 1 + x²। এখন উপরে নিচে দুটো x² আছে, কিন্তু নিচের অংশটি কিন্তু +1 আকারে আছে, তো স্বাভাবিকভাবে নিচের অংশটি +1 আছে, মানে এক্সটা অ্যাড করা আছে, তার অর্থ হচ্ছে উপরের অংশটি স্বাভাবিকভাবে, উপরের x² স্বাভাবিকভাবে 1 + x² থেকে ছোট হবে। আর ছোট হলে আমি লিখতে পারি পরের লাইনে, এটি ইমপ্লাই করবে x² / 1 + x², উভয় পক্ষে আমরা ভাগ করে দিই যদি 1 + x²কে, যেহেতু 1 + x² সবসময় পজিটিভ, কারণ x² সবসময় পজিটিভ, তাহলে 1 + x² সবসময় পজিটিভ হবে, আর পজিটিভ সংখ্যা ভাগ করলে কোনোরূপ ইনইকুয়ালিটি সাইনের পরিবর্তন হয় না। তাহলে কি আসবে, x² / 1 + x² কিন্তু <1 হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি পেলাম, x² > 0 হবে, এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটি <1ও কিন্তু হয়ে থাকবে। > 0 কেন হবে, কারণ x এর ভ্যালু, দেখো তুমি এই উপরের অংশটি তুমি যাই করো না কেন, সেটি কিন্তু উপরের অংশটি তুমি যাই করো না কেন সেটি কিন্তু সবসময় পজিটিভ হবে। নিচের অংশটি এটিও পজিটিভ, +1 পজিটিভ, মানে এটিও পজিটিভ হবে। তাহলে নিচের অংশ উপরে সবসময় পজিটিভ হবে, তাহলে এটি নেগেটিভ হওয়ার কোনোরূপ চান্স নাই। কিন্তু হ্যাঁ, x যদি 0 হয় তাহলে এটি কিন্তু 0 হতে পারে। তাহলে আমরা আরেকটিভাবে এটি বলতে পারি যে x²
বাই 1 প্লাস এক্স স্কোয়ার যাই হোক না কেন সেটি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরোই হয়ে থাকবে। তাহলে আমরা কী পেলাম? আমরা দুটি জায়গা পেলাম, এক এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার একের থেকে ছোটো হবে এবং জিরোর থেকে বড় হবে। আমরা দুটিকে যদি সমানভাবে লিখি তাহলে কী পাবো? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার এটি জিরোর থেকে তো বড় হবে, জিরোর থেকে বড় এবং সমান হতে পারে, কিন্তু একের থেকে ছোট হবে। একে আমরা ইন্টারভ্যাল ফর্মে এরকমভাবে 0, 1 এইভাবে কিন্তু লিখতে পারি। বলতে পারলাম এটি হবে এর কিন্তু রেঞ্জ, কারণ কি এটি তো ওয়াই, আমাকে ওয়াই এটি মানে কি ওয়াই, একে আমরা এইভাবে তো লিখতে পারি 0 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1। আমরা ওয়াইয়ের জায়গায় বের করার চেষ্টা করছি, ওয়াই কার মধ্যে অবস্থান করবে সেটিতে বের করার চেষ্টা করছি, তাহলে এটি আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা আরেকটি ফাংশন দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটির সমাধান কী করে করব? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ওয়াই যে ভ্যালু সেটি স্কোয়ার রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার করার অর্থ হচ্ছে এই নিচের অংশটি সর্বপ্রথমে আমার যদি পজিটিভ হয় তবে এর মানে কিন্তু আমি রিয়েল নাম্বার পেয়ে থাকবো। নিচের অংশটি সবসময় পজিটিভ হলে তবে আমি এর রিয়েল মান পেয়ে থাকবো, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার সেটি সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে থাকবে। এটি প্রথম কন্ডিশন। যে এখন এখান থেকে আরেকটি জিনিস পাচ্ছি, কি পাচ্ছি? এই অংশটি 0 থেকে বড় হবে, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই, 0 থেকে বড় এবং সমান হবে, কারণ এটিকে রিয়েল হতে গেলে ওয়াইকে রিয়েল হতে গেলে এটিতে হতেই হবে। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের যে ভ্যালু সেটি 1-এর থেকে ছোট হবে। আবার আমরা এটাও জানি যে এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে থাকে। তাহলে দুটিকে আমরা যদি মার্জ করি তাহলে কী পাবো? যে এটি পাবো যে 0 থেকে এক্স স্কোয়ার বড় এবং 1-এর থেকে এক্স স্কোয়ার ছোট হবে, ঠিক এই পজিশনে আসবো। আর এক্স স্কোয়ার যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা এবার যদি আমরা কী করি, এবার এই পজিশনে এসে আমরা দেখতে পেলাম যে এক্স স্কোয়ার 0 থেকে বড় হবে এবং 0 থেকে সমান হতে পারে। আবার একই রকমভাবে বলছে এই এক্স স্কোয়ারটি 1-এর থেকে ছোট হবে। বা আমার তো আসল ফাংশনটি কি? আমাদের হচ্ছে আসল ফাংশনটি এটি। তাহলে আমরা কী করতে পারি? আমরা ইনইকুয়ালিটি যে কনসেপ্টগুলি আছে সেগুলি কাজে লাগতে পারি। কী করতে পারি? সর্বপ্রথমে এটি আনার চেষ্টা করে যদি মাইনাস দিয়ে যদি আমরা 3টিকে যদি আমরা গুণ করে দিই -1 দ্বারা, তাহলে এখানে কী পাচ্ছি? এখানে তো শূন্যই পাচ্ছি, কিন্তু মাইনাস দিয়ে গুণ করার জন্য এর ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। কি মাইনাস দিয়ে চেঞ্জ করার জন্য এটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে কি করতে পারি? তারপরে আমরা 1 যোগ করতে পারি। আমরা যদি 1 যোগ করে দিই তাহলে কীরকম অবস্থায় পাবো? আমরা 1 যোগ করলে আমরা পাবো 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক এই পজিশনে আসবে। এবার এই পজিশনে যখনই আমি চলে এলো, এবার তারপরে যদি আমি স্কোয়ার রুট করে যদি আমি উভয় পক্ষে আমরা যদি স্কোয়ার রুটও করে দিই তাহলে স্কোয়ার রুট অফ 1 কি 1ই হবে, গ্রেটার দেন ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো গ্রেটার দেন ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 0 মানে 0 হবে। তাহলে আমরা এই যে এইটি মানে কি? এটি মানে তো ওয়াই। তাহলে আমরা কি পেলাম? ওয়াইয়ের যে অবস্থান, ওয়াইয়ের যে ভ্যালুটি পাবো সেটি 1 এবং 0-র মধ্যে পাবো, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালু সেটি 1-এর থেকে ছোট হবে এবং 0-র থেকে বড় হবে, 0-র থেকে বড় এবং 1-এর থেকে ছোট হবে এবং সমানও হবে। অর্থাৎ আমরা বলতে পারি এইভাবে ইন্টারভ্যালের মাধ্যমে 0 থেকে 1-এর মধ্যে এর অবস্থান হবে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো কোশ্চেন একই রকমভাবে আমাকে বলেছে যে ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4। স্বাভাবিকভাবে এটি তো পজিটিভ, ভেতরে তো পজিটিভই হবে, কারণ কি এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার সবসময় পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করলে সেটি পজিটিভই হয়ে থাকে। এখন আমরা উভয় পক্ষে +4 যোগ করতে পারি। যদি +4 যোগ করি তাহলে এক্স স্কোয়ার +4 হবে গ্রেটার দেন, এদিকেও আমরা +4 যোগ করতে পারি, তাহলে সেটি কিন্তু 0 থেকে বড় হবে। এখন নাম্বার লাইনের কথা যদি একটু ভেবে দেখো 4, এখন কোনো একটি ফাংশন এক্স স্কোয়ার প্লাস 4 এটি যে বলেছে এটি তো ওয়াই, এটি স্কোয়ার রুট করলে যদি আমি স্কোয়ার রুট করে দিই উভয় পক্ষে তাহলে কী পাচ্ছি? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে এটি কি বলছে? 2। তাহলে এবার আমরা যদি দেখি সংখ্যা রেখায় এটি গ্রেটার দেন ইকুয়াল টু 2 পাচ্ছি। এবার সংখ্যা রেখায় যদি আমরা দেখি, সংখ্যা রেখায় এখানে আমরা যদি 2কে ধরে নিই তাহলে এই যে ফাংশনটি অর্থাৎ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 2 বলছে, তাহলে এরপরে সমস্ত মান হতে পারে, এদিকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে ওয়াইয়ের অবস্থান করছে 2 থেকে ইনফিনিটিভের মধ্যে সমস্ত জায়গায় এর অবস্থান আছে।
দেখো দুইয়ের থেকে বড় বলেছে, তা দুইয়ের থেকে বড় মানে দুইয়ের থেকে বড় এবং ইনফিনিটিভের ক্ষেত্রে পর্যন্ত সমস্ত দুই সহ সমস্ত মান কিন্তু এ গ্রহণ করতে পারবে। তাহলে আমরা এইভাবে আমরা বারবার দেখছি যে ইনইকুয়ালিটি যে আমরা শিখেছি তার প্রয়োগ কিন্তু সব জায়গাতে আসছে। কোশ্চেনটি তুমি নিজে করার চেষ্টা করবে, সেম পদ্ধতিতে তুমি নিজে করার চেষ্টা করবে, এটি বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই এর অ্যান্সারটি তুমি টাইপ করবে। তাহলে আমরা 6টি কোশ্চেন তুললাম, একটি কোশ্চেন তোমাকে আমি করতে দিলাম বাড়ির জন্য। এবার নেক্সট প্যাটার্নে আসছি আমরা, দেখো এবার আমরা ট্রিগোনোমেট্রিক অপেক্ষক নিয়ে কাজ করতে চলেছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো আমরা এরকমভাবে আরও 7টি কোশ্চেনকে তুলবো এর উপর বেস করে, ঠিক আছে। প্রথম দেখি কি কোশ্চেনটি, খুব সহজ কোশ্চেন সর্বপ্রথম দিয়ে স্টার্ট করব এর আমাদের রপ্ত করার জন্য। কারণ আমাকে বলেছে y ইজ ইকুয়াল টু সাইন এক্স, এটি আমাকে ফাংশন, আমাকে y এর রেঞ্জ বের করতে হবে, তাই না। তাহলে এই ফাংশনটির রেঞ্জ বের করতে গেলে আমাকে প্রথমে কি বলেছে, তার সঙ্গে সঙ্গে আরেকটি ইনইকুয়ালিটি আমাকে দিয়ে দিচ্ছে যে 0x লেস দ্যান ইকুয়াল টু π/2, 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু π/2, অর্থাৎ আমাকে এই এক্সের যে কোণ সেটি রেডিয়ানে এর মান আমাকে বলে দিয়েছে। তারপর আমরা কি করতে পারি, আমরা এই প্রত্যেকটিতে যদি সাইন অপেক্ষককে গুণ করি, অর্থাৎ সাইন 0 লেস দ্যান ইকুয়াল টু সাইন এক্স লেস দ্যান ইকুয়াল টু সাইন π/2, অর্থাৎ তিনটিতেই আমরা সাইন অপেক্ষককে নিয়ে আসলাম। তাহলে কি এই মিডিলেরটা দেখো তুমি পেয়ে যাচ্ছ, মিডিলেরটা কিন্তু y হয়ে যাচ্ছে, ঠিক আছে। মিডিলেরটা y মানে অর্থাৎ আমাকে এই ফাংশনটির কথাই কিন্তু বলেছে। দেখো অনেক ক্ষেত্রে ওয়াই জায়গায় আমাকে এফ এক্সও দিয়ে দিতে পারে, আমি ধরে নেব যে এফ এক্স যেটি সেটি ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে আমাদের কাজ করতেও খুব ইজি হবে। আমরা ওয়াই ধরে করছি তার অর্থ এই নয় কোনো কোশ্চেনে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স বা কিছু দিয়ে দেয় তাহলে তুমি করতে পারবে না, ওই আমরা এফ এক্সের জায়গায় ওয়াইকে ধরে কাজ করছি, ঠিক আছে। অর্থাৎ এবার আমরা সাইন 0 মান কত 0, সাইন π/2 মান কত 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়াই, এই যে এর রেঞ্জ এটি সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ সাইনের মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। আমরা দেখো এই ক্ষেত্রে দেখলাম আমরা যে এক্সের ভ্যালু যখন আমাকে বলে দিচ্ছে তখন আমরা এই ফাংশনটির রেঞ্জ কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ সাইন এক্স এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। বোঝাতে পারলাম। নেক্সট আর কোশ্চেনটি কি বলছে, দেখো নেক্সট কোশ্চেনটি বলছে যখন ফাংশনটি y ইজ ইকুয়াল টু tan x এবং আমাকে বলে দেওয়া হয়েছে, দেখো y ইজ ইকুয়াল টু tan x ফাংশনটি বলে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে দিয়েছে যে -π/2 থেকে এই যে কোণটি π/2 এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। এখন আমরা একই কাজ করতে পারি যেটি আগের ক্ষেত্রেও করলাম, আমরা তিনটিতেই আমরা tan অপেক্ষককে নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ tan আমরা নিয়ে আনলে এই অংশটি আসবে tan -π/2 লেস দেন tan x লেস দেন tan π/2। এখন এই tan -π/2 মানে tan θ সেটা আমরা ট্রিগোনোমেট্রিতে শিখেছি, সেটি -π/2 আমরা লিখতে পারি tan x লেস দেন tan π/2। এখন এটি তো y হয়ে গেছে, এখন এর মান হচ্ছে tan π/2 এর মান হচ্ছে ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভ ধরে নিচ্ছি এবং এর মানও হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে এই ট্যানের ভ্যালু -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটির মধ্যে অবস্থান করবে, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে অবস্থান করবে। এবার আমরা যদি এরকম কোশ্চেন আসে এর ক্ষেত্রে আমরা কি করব ভেবে দেখো, যে আমরা ট্রিগোনোমেট্রিতে শিখেছি যে আমরা ট্রিগোনোমেট্রি একটি সুন্দর কনসেপ্টকে ইউজ করব। সর্বপ্রথমে দেখো এই মুহূর্তে এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তুমি ট্রিগোনোমেট্রির হয়তো এই টাইপের ফাংশন তুলতে শেখোনি বা পরে শিখবে, কিন্তু এর কনসেপ্টটি এভাবে ইউজ হবে যখন তুমি সব কমপ্লিট হয়ে যাবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি এই বিষয়টি বুঝতে পারবে এটি কেন করলাম। দেখো আমরা যদি উভয় পক্ষে আমরা যদি কি করি, আমরা √2 দ্বারা যদি আমরা গুণ করি এবং ভাগ করে দিই তাহলে এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এটি করার কেন চেষ্টা করলাম, দেখো আমরা প্রথমে এই কাজটি করলাম যে √2 দ্বারা উপর এবং নিচকে আমরা গুণ করে দিলাম। এবার এই যে 1/√2কে আমরা একটা √2 বাইরে রাখলাম এবং 1/√2কে আমি ভেতরে নিয়ে চলে এলাম। কেন করলাম, ভেতরে নিয়ে আনলে ঠিক এরকম অবস্থায় আসবে, এই কারণে করলাম। আমরা একটু কাজ করব। এবার √2 বাইরে থাকলো, এই সাইন এক্সকে সাইন এক্স লিখলাম এবং এই 1/√2কে আমরা cos π/4 আকারে কিন্তু লিখতে পারি। আবার cos x থাকলো, আর এই 1/√2কে সাইন π/4ও কিন্তু আমরা লিখতে পারি, কারণ আমরা সাইন π/4 এবং cos π/4 মানে কিন্তু 1/√2, তাহলে 1/√2 জায়গায় আমরা এই অবস্থা লিখলাম। এবং এখন আমরা
আমরা জানি যে ফর্মুলা শিখেছি যে এই সাইন এ কস বি কস এ সাইন বি, আমরা ফর্মুলা জানি সাইন এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস পাই বাই 4, এই ফর্মুলা আমরা শিখেছি। তাহলে এখন এই পজিশনে এসেছে, কিন্তু এই অবস্থান চলে এসছে। এখন আমরা কি জানি সাইনের ভ্যালু সবসময় মাথায় রাখবো। আমরা শিখেছি ত্রিকোণমিতিক অপেক্ষকের ক্ষেত্রে সাইন সবসময় কিন্তু -1 থেকে +1 মধ্যে অবস্থান করে। সেই এই অ্যাঙ্গেলটি যাই থাকুক না কেন, এই অ্যাঙ্গেলটির ভেতরে যাই থাকুক না কেন, এইটি এক্স প্লাস পাই বাই 4 থাকুক বা যাই থাকুক না কেন, সেটি কিন্তু সব সময় সাইনের প্রপার্টিজই বলছে এটি কিন্তু এর মধ্যে অবস্থান করবে, ঠিক আছে। আর এটি মানে কিন্তু এটিকেই বলছে, তাই না? এটি মানে কিন্তু এর সঙ্গে যদি আমরা √2 গুণ করি, একটু লক্ষ্য করে দেখো, এরপরে যদি আমরা √2কে সব পক্ষে গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি? -√2 ≤ √2 সাইন এক্স প্লাস পাই বাই 4 ≤ √2, ঠিক এই পজিশনে পাচ্ছি। এখন এই যে অংশটি ভালো করে লক্ষ্য করে দেখো, এই অংশটি যদি আমরা এই অংশ থেকে এই অংশ এবং এই অংশ থেকে আমরা এই অংশে নিয়ে আনতে পারি, তাহলে এটি কিন্তু অ্যাকচুয়ালি একেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এটির অর্থই কিন্তু ওয়াই। তাহলে আমরা লিখতে পারি খুব সুন্দরভাবে f √2 y √2। এই ওয়াই অ্যাকচুয়ালি এই ওয়াই তো আমরা চাই, তাহলে এর মান কিন্তু আমরা যদি ইন্টারভাল ফর্মে লিখি, তাহলে √2 √2 মধ্যে অবস্থান করে থাকবে। তাহলে এর মান -2 এবং -√2 এবং √2 মধ্যে এর ভ্যালু অবস্থান করবে। আশা করছি বোঝাতে পেরেছি। দেখো, আমরা এই রকম ত্রিকোণমিতিক অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? আমরা প্রথমে যখন ত্রিকোণমিতিক অপেক্ষক শিখেছি তখন দেখেছি যে রেঞ্জ কার মধ্যে বা ডোমেন কোন সংখ্যার জন্য বা কোন নাম্বারের জন্য ডিফাইন, সেগুলো আমরা শিখেছি। আমরা তখন শিখেছি যে আমরা কসের যে অ্যাঙ্গেল যাই থাকুক না কেন, এখানে 3x আছে, সেটিও কিন্তু -1 থেকে +1 মধ্যেই অবস্থান করবে, এর ব্যতীত অন্য কোনো জায়গায় অবস্থান করবে না, ঠিক আছে। তাহলে আমরা যেটিকে জানি সেটিকে সর্বপ্রথমে লিখব। এবার তারপরে কাজ কি হবে? এই অংশটিকে আমি চেষ্টা করব যে কোনো রকমভাবে এই অংশে আমি নিয়ে আনতে পারবো কিনা, মানে মিডিলে আমি যদি এই অংশটিকে পুরোটি নিয়ে আনতে পারি তাহলে আমার কাজ কিন্তু হয়ে যাবে। আর সেগুলি করার জন্য আমাকে কিছু অপারেশন করতে হয়। কী হবে? সর্বপ্রথমে এর আগে একটি মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস দ্বারা প্রথমে গুণ করে দিই। যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে? এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এটি কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। কারণ কি? আমরা মাইনাস দিয়ে কোনো কিছু গুণ করলে লেস দেনটি গ্রেটার দেন হয়ে যায়। এখানে -cos(3x) চলে আসবে, ঠিক আছে, এটিও গ্রেটার দেন হয়ে যাবে। এখানে -1 চলে আসবে, -1 দিয়ে গুণ করছি। তারপরে কি? +2 যোগ করতে হবে। আমরা +2 যোগ করলে এখানে কি পাবো? 3 পাবো, গ্রেটার দেন। +2 যোগ করলে কিন্তু ইনইকুয়ালিটি সাইনের কোনোরূপ পরিবর্তন হয় না, একই রকম থেকে গেল। 2 - cos(3x) গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে কি আসবে? 2 যদি যোগ করি 1 চলে আসবে, তাই না? ঠিক এই অবস্থায় এলো। এবার কি করতে পারি? এবার এই অংশটি চলে এসছে, 1 এটা আনতে হবে, অর্থাৎ রেসিপ্রোকাল করতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। আর উল্টে দিলে তিনটিকে যদি উল্টে দিই তাহলে এটি তো 1/3 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু উল্টে দিলেও কিন্তু ইনইকুয়ালিটি সাইন কিন্তু পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টুতে পরিণত হয়ে যায়। নিচেরটি এইরকমভাবেই কিন্তু cos(3x) চলে আসবে, গ্রেটার দেনটি আবার লেস দেনে পরিণত হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু 1/1 মানে 1ই থেকে যাবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এটি এখন কি? এটি এখন দেখো ওয়াইকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ 1/3 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু 1, ঠিক এই পজিশনে চলে এসছে। যদি আমরা ইন্টারভ্যাল ফর্মে লিখি তাহলে আমরা 1/3 থেকে 1 মধ্যে কিন্তু এই যে রেঞ্জ সেটি কিন্তু 1/3 থেকে 1 মধ্যে অবস্থান করবে, সেটি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পাচ্ছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার চেষ্টা করছি। দেখো, এই কোশ্চেনটি খুব সহজভাবে আমরা এই পদ্ধতিতেই কিন্তু করতে পারি। কি জানি আমরা -1 থেকে সাইনের ভ্যালু, সাইন এক্সের যে ভ্যালু সেটি -1 থেকে +1 মধ্যে আছে। আমরা কি করব? সাইনের সঙ্গে 2 গুণ আছে, আমরা 2 গুণ করে দিই। তাহলে সব জায়গায় আমরা 2 গুণ করবো, অর্থাৎ -2 হয়ে যাবে। তাহলে 2 সাইন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু 2 হয়ে যাবে। +1 যোগ করতে হবে, +1 যোগ করে দিচ্ছি, তাহলে এখানে আসবে -1 লেস দেন 2 সাইন এক্স +1 লেস দেন ইকুয়াল টু 3, ঠিক এই পজিশনে আসবে। আমরা এটি মানে তো ওয়াই, তাহলে এর ভ্যালু -1 থেকে 3 মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি ইন্টারভাল ফর্মে এটি কিন্তু হবে এর রেঞ্জ, ঠিক আছে। এবার তো মনে হতে পারে যে
স্যার একটু আগে আপনি বলেছিলেন যে আমরা ওয়াইকে এক্সের টার্মে নিয়োগও তো করতে পারি। হ্যাঁ করতে পারি, সেটি করা যদি সেটি এই কোশ্চেনটির জন্য করতে চাও সেটিও করতে পারো। কীভাবে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু 2sin x+1 আছে, ঠিক আছে। প্রথমে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আনি, অর্থাৎ আমরা কী করতে পারি, আমরা পরের লাইনে এটি করতে পারি যে 1কে এদিকে নিয়ে আনলাম, অর্থাৎ y-1/2 ইজ ইকুয়াল টু সাইন এক্স, এই আকারে নিয়ে আনলাম। এখন এক্সকে নিয়ে বের করে তো লাভ নেই, আমরা সাইন এক্সের ভ্যালু কিন্তু জানি। সাইন এক্সের ভ্যালু কি জানি, -1 থেকে +1 মধ্যে আছে। তার সাইন এক্স মানেই তো এটি, তাহলে এটিও -1 থেকে প্লাসের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি যে -1/y2 এটি -1 থেকে +1 মধ্যে আছে, ঠিক আছে। এটি আমরা পেয়ে গেলাম, কারণ সাইন এক্সের ভ্যালু -1 থেকে প্লাসের মধ্যে আছে। এখন সাইন এক্স মানে আমি বের করেছি y -1/2, সেটিও তাহলে -1 থেকে +1 মধ্যে আছে, -1 থেকে +1 মধ্যে আছে। এখান থেকে আমরা যদি ওয়াইটি বের করতে পারি যে ওয়াই কার মধ্যে আছে, সেটি হবে এর ভ্যালু। আমরা তার জন্য কী করতে পারি, উভয় পক্ষে 2 গুণ করতে পারি। 2 গুণ করলে -2 y -1 > 2 এই জায়গায় এলো। তারপর আমরা কী করতে পারি, +1 অ্যাড করতে পারি। যদি আমরা সব জায়গায় +1 অ্যাড করি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি কি, +1 অ্যাড করলে -1 > y হয়ে যাবে। এটি কি পাচ্ছি, 3। দেখো আমরা ওয়াইয়ের যে ভ্যালু সেটি -1 থেকে 3 মধ্যে অবস্থান করছি, যেটি আমরা অলরেডি এইভাবে বের করেছি, সেটি কিন্তু আমরা এইভাবেও কিন্তু বের করতে পারি। কিন্তু আমার মনে হয় এই পদ্ধতি একটু বেশি সরল, সেই কারণে আমরা ট্রিগোনোমেট্রিক অপেক্ষকের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি বেছে নেব, যে ক্ষেত্রে আমরা সাইন এক্স বা কস এক্স বা ট্যান এক্সের ভ্যালু যেখানে যদি জানা থাকে, তার রেঞ্জ জানা যদি থাকে, সেখান থেকে আমরা শুরু করব এবং ওয়াই এসে আমরা শেষ করব। আরেকটি কোশ্চেন তুলি, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো একই কোশ্চেন, ওয়াই ইজ ইকুয়াল টু আমাকে 2/3 - 2 সাইন এক্সের কথা বলেছে। আমরা শুরু কোথাতে করব, -1 > সাইন এক্স <= 1, এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করব। তারপরে কী করব, -2কে উভয় পক্ষে আমরা গুণ করব। তাহলে -2 যদি গুণ করি, তাহলে এটি +2 এ পরিণত হয়ে যাবে, > হয়ে যাবে, -2 সাইন এক্স চলে এলো, এটিও > হয়ে যাবে -2, ঠিক এই পজিশনে চলে আসবে। তারপরে কী করতে পারি, আমরা 3 যোগ করতে পারি। যদি 3 যোগ করি, তাহলে এদিকে আসবে 5 > 3 - 2 সাইন এক্স > 3 যোগ করেছি, মানে এখানে +1 কিন্তু চলে আসবে। এবার আমরা রেসিপ্রোকাল করব, কিন্তু 2 দ্বারা ভাগ করে, মানে আমরা রেসিপ্রোকাল প্রথমে করি না, আমরা যদি রেসিপ্রোকাল মানে উল্টে দিয়ে যদি দিই, তাহলে আমরা কী পাচ্ছি, 1/5, এটি আবার <= হয়ে যাবে 1/3 - 2 সাইন এক্স <= 1, ঠিক আছে। এবার আমরা 2 দ্বারা যদি গুণ করে দিই, এবার যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2/5 <= 2/3 - 2 সাইন এক্স <= 2। তাহলে আমরা কী মান পাচ্ছি, এটি তো ওয়াই, এটি তো ওয়াই, তাহলে আমরা পেয়ে গেলাম যে 2/5 <= y <= 2, এর মধ্যে ওয়াইয়ের অবস্থান থাকবে। অর্থাৎ আমরা 2/5 এবং 2 এর মধ্যে এর অবস্থান হবে, বা এই ফাংশনটির রেঞ্জ অবস্থান করবে, এটি এর ইন্টারভ্যাল ফর্মে কিন্তু আমরা খুব ইজিলি লিখে দিতে পারি। এবার আমরা কিচ্ছু করেনি, আমাদের আরেকটি কাজ দিয়ে দিয়েছে। দেখো আমরা ওয়াই = এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা যদি ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। এই 2 এর জায়গায় সাইন এক্সের জায়গায় আমাকে এই অপেক্ষকটির কথা বলেছে। আমরা কি ভগ্নাংশ অপেক্ষকের কথা বলেছে, মানে আমরা শিখেছি যে এই যে অপেক্ষকটি, এর অবস্থান সবসময় 0 থেকে সমান এবং 1 থেকে ছোট হয়ে থাকে। এর অবস্থান সবসময় আমরা পড়েছি, আমরা প্রত্যেকটি অপেক্ষককে বোঝানোর সময় তাদের রেঞ্জ এবং ডোমেনকে আমরা কিন্তু বলে দিয়েছি বা বুঝিয়েছি। তার কিন্তু একটু নলেজ থাকা দরকার, তবে তুমি এই অংশগুলি খুব সহজে করতে পারবে। দেখো এর অবস্থান ঠিক এর মধ্যে অবস্থান করবে, এবং এখান থেকে তুমি কি এখানে যেতে পারো, অবশ্যই পারো। কীভাবে, প্রথমে -2 দ্বারা গুণ করে দাও, তাহলে এটি তো 0ই হবে। -2 দ্বারা গুণ করলে কিন্তু <> পরিণত হবে, করে দিয়েছি। -2 ঠিক এই অবস্থায় রেখে দিচ্ছি, এটিও <> পরিণত হবে, -2 দিয়ে গুণ করেছি মানে -2 হয়ে যাবে, ঠিক আছে। এবার 3 দ্বারা যোগ করে দিই, তাহলে এখানে 3 আসবে, <= 3 - 2 x 3 দ্বারা যোগ করেছি মানে এটি 1 হয়ে যাবে। খুব ভালো কথা। তারপর আমরা রেসিপ্রোকাল করে নিই, তাহলে 1/3 <= 1/3 - 2 এটি <1। এবার পরের লাইনে কী করতে পারি, আমরা 2 দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ 2/3 <= 2/3 - 2
2, ঠিক এই অবস্থা আসলো। তার অর্থ কি, এটি মানে তো y, তাহলে 2/3 লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান 2 এর মধ্যে কিন্তু এর অবস্থান হয়ে থাকবে। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। দেখো, এবার যে প্যাটার্নের ওপর আমরা রেঞ্জ বের করবো বা যে সমস্ত অপেক্ষকের আমরা রেঞ্জ বের করতে চলেছি সেটি দেখতে আমরা খুব পরিচিত, আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি। কিন্তু এদের মধ্যে দেখো আমরা 5টি কোশ্চেন তুলেছি এবং 5টি কোশ্চেন ভিন্ন ভিন্ন টাইপের হবে এবং ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হবে, সেটি আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। এবার আমরা দেখি যে সেটি কিভাবে হবে। দেখো, সর্বপ্রথম আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব দরকার, আমরা দ্বিঘাত সমীকরণের বেসিক ধারণা ক্লিয়ার থাকাটা খুব দরকার, তবে এই কাজগুলি আমরা করতে পারবো। দ্বিঘাত সমীকরণ বেশি কথা, একটা দ্বিঘাত সমীকরণ কাকে বলে বা একটি দ্বিঘাত সমীকরণের গ্যাপ কী হয় আমরা ভালো করে জানি। একটি দ্বিঘাত সমীকরণ প্যারাবোলা হয়। অর্থাৎ আমরা যদি একটি গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করি, ধরো এটি এক্স অ্যাক্সিস এবং এটি ওয়াই অ্যাক্সিস যদি হয়ে থাকে, আমাদের যদি একটি দ্বিঘাত সমীকরণ যেক্ষেত্রে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা আমরা একটি দ্বিঘাত সমীকরণ আমরা ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে দ্বিঘাত সমীকরণ যেক্ষেত্রে আমরা ভালো করে জানি যে নিয়মগুলি হচ্ছে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা হবে, এইসব ধারণাগুলো আমরা পূর্বেই ছিল। তাহলে সেক্ষেত্রে এ যদি গ্রেটার দ্যান হয় তাহলে আমরা জানি সেই প্যারাবোলা ঠিক এইরকম টাইপের গ্যাপ কিন্তু করে। এবার এরকম ডিপেন্ড করছে তার রুটের উপর কীরকম হবে, কিন্তু আমরা মোটামুটি মনে রাখি যে এই প্যারাবোলাটি দেখতে ঠিক এরকম হবে। এবং যদি এ লেস দ্যান 0 হয়ে থাকে তাহলে ঠিক গ্যাপটি ঠিক এইরকম আকারে দেখা যাবে। অর্থাৎ আমরা এই আকারে দুটি আকার, যেখানে এ ক্ষেত্রে আমরা এ গ্রেটার দ্যান 0 এবং এ ক্ষেত্রে এ লেস দ্যান 0 হয়ে থাকবে। এখন কোনো যদি অপেক্ষক ঠিক এ গ্রেটার দ্যান 0 আকারে থাকে তাহলে এদের মিনিমাম এবং ম্যাক্সিমাম, অর্থাৎ এই ফাংশনটির মিনিমাম রেঞ্জ এবং ম্যাক্সিমাম রেঞ্জ মানে মিনিমাম আউটপুট, রেঞ্জ মানে কি আউটপুট, তাহলে এদের যে সব থেকে কম আউটপুট কোথায় দেবে, যখন এ গ্রেটার দ্যান 0 হবে। যখন এ গ্রেটার দ্যান 0 হবে আমরা জানি সেই গ্যাপটিতে ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে কিন্তু মিনিমাম ভ্যালু দেয়। তাহলে সেই মিনিমাম ভ্যালুটি কোথায় থাকে, এই ভার্টেক্স মানে এই জায়গাটি অবস্থান করে, এর ভার্টেক্সে অবস্থান করে। এখন এই ভার্টেক্স আমরা কিভাবে নির্ণয় করি আমরা ভালো করে শিখেছি। এই ভার্টেক্স আমরা এই এক্স কোঅর্ডিনেটসকে আমরা -b/2a, -d/4a এই আকারের কিন্তু বের করতে পারি। অর্থাৎ ভার্টেক্সকে আমরা বের করতে পারি এই ফর্মুলায় -b/2a, -d/4a। যদি এটি না বুঝতে পেরে থাকো এই জন্য সেপারেট একটি ভিডিও বানাবো। কিন্তু আমরা জানি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি দ্বিঘাত সমীকরণ এবং যার এ গ্রেটার দ্যান 0, তাহলে সেক্ষেত্রে তার একটি মিনিমাম ভ্যালু পাওয়া যাবে, মিনিমাম ভ্যালু পাওয়া যাবে আর সেটি তার ভার্টেক্সে অবস্থান করবে। আর মিনিমাম ভ্যালুটা কী হবে, ওয়াই কোঅর্ডিনেটস। মিনিমাম যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, অর্থাৎ -d/4 হয়ে থাকবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবং একই রকমভাবে যখন এ লেস দ্যান 0 হবে তখনও ভার্টেক্সটি যেটি পাবো সেটিও কিন্তু -b/2a, -d/4a। ডি মানে কি, ডি ইজ ইকুয়াল টু ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ বি স্কোয়ার -4ac, যাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলে থাকি বা নিরূপক বলে থাকি। ঠিক আছে, এই আকারে পাবো। আর এ যখন লেস দ্যান 0 তখন এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, এই কার্ভটির ম্যাক্সিমাম ভ্যালু পাবো বা এই ফাংশনটির সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালুটি কি, সেই ম্যাক্সিমাম ভ্যালুটি হচ্ছে -d/4। তাহলে কি বুঝলাম, যখন এ গ্রেটার দ্যান 0 হবে তখন এর ভার্টেক্সে ওয়াইয়ের যে ভ্যালু অর্থাৎ -d/4 এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর আদারওয়াইজ যে এর মিনিমাম ভ্যালু পাবো, মিনিমাম ভ্যালু পাবো। আর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাবো, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, কারণ এই গ্যাপটি চলতে থাকবে, এটি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা কোনো কোয়াড্রেটিক অপেক্ষকের মিনিমাম যে মানটি পাবো সেটি কিন্তু পাবো -d/4a। মানে এই যে গ্যাপটি পেলাম, এই গ্যাপের সর্বনিম্ন একটি মান হতে পারে, মানে সর্বনিম্ন ভ্যালু একটি হতে পারে, সেই ভার্টেক্সে ওয়াইয়ের যে ভ্যালু সেই ভ্যালুটিকে পাবো। এর নিচে দেখো, এর নিচে কোনো ভ্যালু কিন্তু এই ফাংশনটি নিতে পারবে না, কারণ এই ভালো করে বোঝার চেষ্টা করো, এই গ্যাপের প্রত্যেকটি পয়েন্টে এর আউটপুটই আছে, এই গ্যাপের প্রত্যেকটি পয়েন্টে এর আউটপুটই কিন্তু অবস্থান করছে। আর এর আউটপুটের সব থেকে মিনিমাম জায়গায় হচ্ছে এটি, মানে এর থেকে ছোট এর আউটপুট হতে পারে না। তাহলে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মান হবে এই অপেক্ষকটির কিন্তু
রেঞ্জ। একই রকম ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে, একই রকম ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পয়েন্টটি হবে এর ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এর থেকে বেশি হতে পারে না। আর এর থেকে সব থেকে লোয়েস্ট মান কী হবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি টু মাইনাস d/4a। এই কনসেপ্টটি কিন্তু মাথায় রেখে দেব, এই কনসেপ্টটি মাথায় রাখবো। যে ক্ষেত্রে যেমন এই যে প্রথম দুটি কোশ্চেন, যে ক্ষেত্রে আমরা এইরকম টাইপের কোশ্চেন থাকবে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে এর যদি মাইনাস d/4a বের করে দিই, আর এক্স স্কোয়ারের সঙ্গে +1 আছে অর্থাৎ, এবং a <1 যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা a <0 ক্ষেত্রে আমরা পাবো এর যে রেঞ্জটি পাবো মাইনাস d/4a কমা ইনফিনিটিভ, আর এর <0 ক্ষেত্রে আমরা পাবো মাইনাস ইনফিনিটিভ টু মাইনাস d/4a এর মধ্যে অবস্থান করবে। এই কনসেপ্টের ওপর আমরা এই দুটি কোশ্চেন কিন্তু খুব ইজিলি করে দিতে পারবো, আর এই কনসেপ্টটি আমরা এর মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম। দেখো তাহলে আমরা প্রথম কোশ্চেনটি দেখো, খুব ইজিলি আমরা এই y = x² + x + 1 এর আমরা কি করব, মাইনাস d/4a বের করব। এখন মাইনাস থাকলো, বাইরে থাক, d মানে b² - 4ac। এখন এর a = 1, b = 1, c = 1, তাহলে b² মানে 1² - 4ac/4a, b² - 4ac/4a। তাহলে কী পাচ্ছি, মাইনাস থাকলো 1 - 4/4, অর্থাৎ মাইনাস অফ মাইনাস মানে প্লাস 3/4 পাচ্ছি এর আমি মিনিমাম ভ্যালু। তাহলে আমরা কি বলতে পারি যে এর যে রেঞ্জ হবে 3/4 টু ইনফিনিটিভ হয়ে থাকবে, এটি হবে এর রেঞ্জ। খুব এক কথায় আমরা মাইনাস d/4a বের করব এবং লিখে দেব ঠিক এই ফর্মে, মাইনাস d/4a ইনফিনিটিভের মধ্যে এর অবস্থান হবে যখন a গ্রেটার দ্যান 0 হবে, সেক্ষেত্রে মানে এক্স স্কোয়ারের সহগ যখন পজিটিভ হবে তখন এর ক্ষেত্রে আমরা এই কাজটি করব। এবার এক্স স্কোয়ারের সহগ যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে গেলে আমরা কি বললাম, নেগেটিভ হলে এর যে রেঞ্জ হবে সেটি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস d/4 এর মধ্যে হবে। তাহলে আমাদের কাজ কি, y = -x² - 2x + 3 আছে, আমি এখান থেকে মাইনাস d/4a বের করব, আর মাইনাস d/4 বের করার পর তুমি এই ফর্মে লিখে দাও, এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি এর অ্যান্সার তুমি বাড়িতেই পারবে এবং করে আমাকে দেখাবে। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যে ক্ষেত্রে এক্সের মানও কোনো একটি রেঞ্জের মধ্যে অবস্থান বলে দেবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। আমরা প্রথমে শিখেছি যে আমরা এই ক্ষেত্রে আমরা যখন এই রকম মান আমাকে বলে দেবে যে এক্সের ভ্যালু এই 1 এবং 3-এর মধ্যে অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও কি আমরা মাইনাস d/4a বের করে এই কাজটি করব। তার আগে একটু ভাবতে হবে, বিবেচনা করে নিতে হবে। ছবিটি দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি যে এটি হচ্ছে, ধরে নিচ্ছি যে এই যে আমাকে গ্যাপটি দিয়েছে সেটি হয়তো এরকমই একটি গ্যাপ, ঠিক আছে। যেহেতু এক্সের স্কোয়ারের সহগ যেটি পজিটিভ, তাহলে এরকম টাইপের একটি গ্যাপ হয়ে থাকবে। এখন আমি এই পয়েন্টে আমি জানি এর মিনিমাম ভ্যালু দেবে, এই পয়েন্টে এর মিনিমাম ভ্যালুটা দেবে সেটি আমরা জানি। এই পয়েন্টটি মিনিমাম ভ্যালু দিতে গেলে এক্সের এক্স কোঅর্ডিনেট, এটা তো এক্স কোঅর্ডিনেট, এক্সেরওতে এই পয়েন্টে একটি মান থাকবে, অর্থাৎ এই ভার্টেক্সে মাইনাস b/2a এর এক্স কোঅর্ডিনেটস হবে, আর মাইনাস d/4a এই ওয়াই কোঅর্ডিনেটস হবে, তাই তো এই ভার্টেক্সের। এখন আমরা মাইনাস b/2a সর্বপ্রথমে বের করে দেখব কোন ক্ষেত্রে, যখন এরকমভাবে এক্সের ভ্যালু আমাকে বলে দেওয়া থাকবে। তাহলে কী করব, মাইনাস b/4a যদি বের করি, তাহলে মাইনাস b/2a যদি আমরা বের করি, তাহলে মাইনাস থাকলো, b মানে 2a মানে এরকমভাবে এলো, অর্থাৎ এর মান কি পেলাম আমরা, -1 কিন্তু পেলাম, ঠিক আছে, -1 পেলাম। এখন তার মানে এই পয়েন্টের মান কিন্তু এখন -1, ঠিক আছে। এই পয়েন্টের মান আমি এক্সের ভ্যালু যেটি -1, ওয়াই কোঅর্ডিনেটসের কথা এই মুহূর্তে ভুলে যাও। তাহলে এই ছবিটি একটু এদিকে হবে, তুমি ভেবে নাও যে এখন এক্স কোঅর্ডিনেট আছে, তাহলে এই পজিশনটি কিন্তু -1, ঠিক আছে। এখন এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি -1 কমা কিছু একটা, ঠিক আছে, -1 কমা, মানে এক্সের এই কোঅর্ডিনেটটি -1, ঠিক আছে। তাহলে এখানে আমি -1 লিখে দিচ্ছি, -1 এরকম জায়গায় তার মানে 1 থাকবে, আর এরকম জায়গায় 3 থাকবে, ঠিক আছে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমাকে এক্সের ভ্যালু কিন্তু 1 এবং 3-এর মধ্যে বলেছে, তাহলে 1 একটি, তাহলে এর জন্য এই এক্সের 1-এর মানের জন্য এর যে আউটপুট ঠিক এরকম জায়গায় পাবো, ঠিক আছে, আর এক্সের 3-এর জন্য এর আউটপুট ঠিক এরকম একটা জায়গায় পাবো। তাহলে লক্ষ্য করছি যে ক্ষেত্রে
আর এই যে -1 এদের দুটির মাঝখানে নেই, কিন্তু দুটি থেকে আলাদা, এদের দুটির মধ্যে অবস্থান করছে না। তাহলে মনে রাখবো, মাথায় রাখবো, যদি কোনো ক্ষেত্রে এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন এসে থাকে এবং এই কোয়াড্রেটিক ফাংশন দিয়ে থাকে এবং তাদের রেঞ্জ এরকমভাবে বলে থাকে এবং -b/2a যদি এর মধ্যে বিলং না করে, অর্থাৎ 1, 3 এই যে রেঞ্জটি আমাকে বলে দিয়েছে এর মধ্যে বিলং না করে, তাহলে মাথায় রাখবো এই যে 1 পয়েন্ট এবং 3 পয়েন্ট, এই পয়েন্টে এদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দিয়ে থাকবে এই অপেক্ষকটি। অর্থাৎ আমি যদি y অফ 1 এবং y অফ 3 বের করে থাকি, তাহলে সেটি এদের মিনিমাম এবং ম্যাক্সিমাম হবে। কেন হবে? দেখো, -3 এদের মধ্যে নেই, তার মানে এই -1 জন্য কিন্তু কোনোরকমভাবে এই মানটি কিন্তু আমরা, এটি মিনিমাম, এই ফাংশনটির এটি কিন্তু ভার্টেক্সেই মিনিমাম ভ্যালু দেবে, কিন্তু আমাকে যেহেতু এক্সের ভ্যালু -1 থেকে 3 মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে এই -1 এর মধ্যে আসছে না, তাহলে এটি মিনিমাম ভ্যালু হচ্ছে না। তাহলে মিনিমাম ভ্যালু কোনটি পাবো? আমরা 1 মধ্যেই দেখো মিনিমাম ভ্যালুটি পাবো, আর এই 3 মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তার থেকে কিন্তু বেশি বা কম পাবো না। তাহলে y যদি 1 বসিয়ে দিই এই ফাংশনটিতে, তাহলে 1 স্কোয়ার +2 +4 অর্থাৎ 4 5 6 7, আর এই y 3 বসিয়ে দিলে 3 স্কোয়ার +2 × 3 +4 অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 +3 2 6 +4 6 4 10 19, অর্থাৎ এই যে y এ অবস্থান করবে 7 থেকে 19 মধ্যে, অথবা ইন্টারভাল ফর্মে আমি বলতে পারি 7 এবং 19 মধ্যে এর অবস্থান হয়ে থাকবে। ঠিক আছে, অথবা এটা বলতে পারি যে এই পয়েন্টটি 7 এবং এই পয়েন্টটি 19 হবে এদের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। একই রকমভাবে আবার একটি দেখি কোশ্চেন, যদি একই রকমভাবে এই কোশ্চেনটিও তুমি দেখবে সেম কোশ্চেনভাবে করার চেষ্টা করো। একই রকমভাবে -3 আর -2 দেখো, এর মধ্যে সেম কোশ্চেন, এই কোশ্চেনটিকে আমরা তুলেছি সেম কোশ্চেন। তুমি লক্ষ্য করবে যে -b/2a বের করবে এই কোশ্চেনের ক্ষেত্রে, যদি সেটি এর মধ্যে অবস্থান করে সেক্ষেত্রে অন্য হবে, আর যদি না বিলং, যদি এটি না করে এর মধ্যে, অর্থাৎ -3 থেকে -2 এর মধ্যে যদি বিলং না করে এটি, তাহলে আমরা ক্লিয়ারলি বলে দেবো যে y -3 যে মানটি পাবো এবং y -2 যে মানটি পাবো সেটি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু হয়ে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট ক্যাটাগরিতে আসছি বা নেক্সট টাইপের কোশ্চেন আসছি। যদি এতক্ষণ পর্যন্ত যদি দেখছিলাম যে এইগুলোর ক্ষেত্রে দেখো নট ইকুয়াল টু, অর্থাৎ বিলং করছিল না, এটি বিলং করছিল না, -b/2 বিলং করছিল না, সেই ক্ষেত্রে আমরা এই প্যাটার্নকে ইউজ করলাম। বিলং করছিল না, সেই ক্ষেত্রে আমরা এই প্যাটার্নকে ইউজ করছিলাম। কিন্তু যদি বিলং করতো তাহলে কী হতো ভালো করে দেখার চেষ্টা করি। এই কোশ্চেনটিতে বুঝতে পারবো। দেখো কি হয়, আমরা একই রকমভাবে y = 2x² + x + 1 আছে। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা -b/2a বের করবো, -b অর্থাৎ 1 বাই মাইনাস থাকলো -1/2 × 2 অর্থাৎ -1/4। এখন আমরা -1 থেকে 1 এর মধ্যে কিন্তু -1/4 এর অবস্থান আছে। -1/4 কিন্তু -1 থেকে ওর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ -b/2a এটির কিন্তু বিলং করছে -1 থেকে 1 এর মধ্যে অবস্থান করছে। সেক্ষেত্রে কী হবে? ধরো এটি x অ্যাক্সিস, এটি আমার সেই কোয়াড্রেটিক ফাংশনের কথা বলছি বা কোয়াড্রেটিক অপেক্ষকের কথা বলছি। এখন এই যে -b/2 মানে এই পজিশনে কী পেলাম? -1/4। এই পজিশনে আমি কী পেলাম? এক্সের ভ্যালু -1/4 পেলাম। ঠিক আছে, ভালো কথা। আমি y কোঅর্ডিনেটস এখন বের করিনি। কী বলছে? -1 নিশ্চয়ই এদিকে থাকবে, 1 নিশ্চয়ই এদিকে থাকবে, তার মাঝে কোনো একটি জায়গায় -1/4 আছে। এদের মধ্যে যখন অবস্থান করবে, এদের মধ্যে যখন বিলং করবে, তখন ঠিক এরকম একটি জায়গায় চলে আসবে যেখানে এই পয়েন্টটি আইদার এদের মধ্যে অবস্থান করার জন্য ঠিক এরকম একটি পজিশন তৈরি হবে। এখন আমাকে দেখতে হবে এই পজিশন আসার পর আমরা 3টি জায়গাতেই মান বের করব, অর্থাৎ আমরা y -1 এরও মান বের করব, y 1 এরও মান বের করব, তার সাথে সাথে আমরা y -1/4 এরও মান বের করবো। তিনটির মধ্যে সব থেকে যদি মিনিমাম মান পাবো, সব থেকে ছোটো মান পাবো, সেটিকে আমরা মিনিমাম ভ্যালু ধরে নেব, আর সব থেকে বড়ো মানটিকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু ধরে নেব। যদি -1 বসাই তাহলে কী পাচ্ছি? দেখো -1² মানে 2 + -1 2 -1 + 1 অর্থাৎ 2 পাবো এখানে। এক্ষেত্রে 2
+1 অর্থাৎ আমরা পাচ্ছি 4, আর এক্ষেত্রে আমরা পাবো 7/8। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 7/8। এখন এদের মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কি 7/8, তাহলে একে আমরা 7/8 ম্যাক্সিমাম ভ্যালু কি 4, এর মধ্যে এর রেঞ্জ অবস্থান করবে। ঠিক এইভাবে আমরা এই কাজগুলি আমরা করতে পারি। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আমরা কোয়াড্রেটিক অপেক্ষকের ক্ষেত্রে আমরা তিনটি প্যাটার্ন দেখলাম। সর্বপ্রথম প্যাটার্ন কি দেখলাম? আমরা সর্বপ্রথম দেখলাম যে যখন কোনো রকমভাবে এক্সের কোথায় অবস্থান করবে সেক্ষেত্রে যখন বলা থাকবে না তখন আমরা খুব ইজিলি এই পদ্ধতিকে ইউজ করে দেবো। যখন অবস্থান করবে তখন আমরা দেখব এর -b/2 কোথায় অবস্থান করছে। যদি বিলং করে এর মধ্যে কোথাও, যদি -b/ বিলং করে এর মধ্যে কোথাও, তাহলে আমরা তিনটি মান বের করব। একটা y অফ যে ইন্টারভ্যালের কথা বলেছে সেইগুলি বের করব, তার সাথে সাথে y অফ -b/2 বের করব। তাহলে তিনটি বের করার পর যার মধ্যে মিনিমাম এবং যার ম্যাক্সিমাম ভালো আছে সেইগুলিকে আমরা ইন্টারভ্যালের মধ্যে ধরবো। আর ঠিক আছে, আর যদি ধরো এর মধ্যে বিলং না করে, যদি বিলং না করে সেক্ষেত্রে আমরা এর মধ্যে এই 1 বা 3 মানে ইন্টারভ্যাল যে মানগুলি আমরা করেছি তার মধ্যে আমরা মান বের করবো, অর্থাৎ এটি বের করবো, এবং তার মধ্যে যেটি মিনিমাম এবং ম্যাক্সিমাম সেটিকে আমরা ধরার চেষ্টা করব। এই প্যাটার্নটি আমরা শেষ। এবার আমরা যে প্যাটার্নটিকে শিখবো সেই প্যাটার্নটি হচ্ছে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক, অর্থাৎ উপরেও কোয়াড্রেটিক ফাংশন থাকবে, নিচেও কোয়াড্রেটিক ফাংশন থাকবে। সেক্ষেত্রে আমরা কিভাবে এর অ্যান্সার করব। আমরা তিনটি কোশ্চেন দিয়েছি, তিনটি কোশ্চেনকে ভালোভাবে বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। সর্বপ্রথমে আমাকে কী বলেছে, y = x² + x + 1 বাই x² - x + 1। ঠিক এরকম আসার পর আমরা কিছু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? আমরা কি করব, আমরা এক্ষেত্রে আমরা সবগুলোকে গুণ করে আমরা একদিকে আনার চেষ্টা করব, অর্থাৎ আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। কি দেখি, তাহলে y x² - y × x + y, এবং সবগুলো যদি এদিকে নিয়ে নিই তাহলে -x² - x - 1 = 0। এবার x² সহগগুলিকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে x² = y - 1 হয়ে যাবে। আর একই রকমভাবে যদি আমরা এক্সের সহগগুলোকেও যদি আমরা একসঙ্গে লিখি +x = তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্সের সহগগুলোকে যদি একদিকে লিখি তাহলে আমরা পাচ্ছি -y - 1, ঠিক এই আকারে পাচ্ছি, +y - 1 ঠিক এই আকারে আছে। এখন যদি একটু লক্ষ্য করি আমরা এই যে প্যাটার্নটি পেলাম সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমরা x² কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি, যেখানে x² সহগ হচ্ছে y - 1, x এর সহগ হচ্ছে -y - 1 এবং এই কনস্ট্যান্ট টার্মটি y - 1। ঠিক x² একটি কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা ভালো করে জানি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর ভ্যালু আমরা কি শিখেছি, যে x এর ভ্যালু ডিফাইন হবে, সমস্ত y এর মান যখন x এর ভ্যালু ডিফাইন হবে তাকে আমরা রেঞ্জ বলে থাকি। তাহলে এই ভ্যালু, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গেলে x এর বাস্তব মান দরকার, আর x এর বাস্তব মান তখনই সম্ভব যখন d > 0 হয়ে থাকবে। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশন d মানে কি, b² - 4ac। এখন b কি, -1 a² - 4a এবং c, ঠিক এই অবস্থায় এসেছে, যেটি > 0 হতে হবে। ঠিক আছে, এই পজিশানে এসেছে। এরপর আমরা কি করতে পারি, আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, এবং ক্যালকুলেশন করে কি দেখতে পারি, দেখো আমরা ক্যালকুলেশন করে এরকম পেতে পারি যে y² + 2y + 1 -4 এখানে আমরা y² - 2y + 1 > 0, বা আমরা y² + 2y + 1 -4y² + 8y - 4 > 0, অথবা আমরা এইভাবে লিখতে পারি, পুরোপুরি ঠিকঠাকভাবে যদি লিখি তাহলে 3y² - 10y + 3 > ঠিক > হবে, কারণ মাইনাস আমরা কমন নিয়ে > তখন এখানে -3y² হচ্ছিল, আমরা একটা মাইনাস কমন নিয়ে -3y² প্লাস এই 10y হয়েছিল, -3 হয়েছিল, আমরা মাইনাস কমন নিয়ে আমরা এই পজিশনে এসেছি। মাইনাস কমন নেওয়ার জন্য আমরা > পরিণত হয়েছে। আমরা একটু তাড়াতাড়ি ক্যালকুলেশনটি করেছি, তাহলে এই পজিশনে এসছে। এখন তুমি বলো, আমি অসমীকরণের সমাধান করার সময় ভালোভাবে শিখেছিলাম, যদি বাম পক্ষে যদি কোনো কোয়াড্রেটিক 3y² আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন যদি চলে আসে 3y² - 10y
প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আমাদের কাজ ছিল কি একে আমরা লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে যেতে পারতাম। আমরা কি করতাম, এই অংশটিকে দুইটি লিনিয়ার ফ্যাক্টরে নিয়ে যেতাম। অর্থাৎ আমরা একে আমরা কি করতাম, একে আমরা কোয়াড্রেটিক, একে আমরা লিনিয়ার ফ্যাক্টর নিয়ে যেতে কি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতাম। আর মিডিল টার্ম ফ্যাক্টর পেতাম কি, আমরা পেতাম y - 3 একটি পেতাম, আর একটি পেতাম 3y - 1। দেখো আমরা ঠিক এই আকারে নিয়ে আনতে পারতাম লেস দ্যান ইকুয়াল টু 0। এখন আমরা এই যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটিকে আমরা এইভাবে লিখতে পারতাম, কোয়াড্রেটিক ইকুয়েশন না কোয়াড্রেটিক ইনইকুয়েশনকে আমরা ঠিক এইভাবে লিখতে পারতাম। এবার আমরা এরপরে কি করতাম, আমরা এক্ষেত্রে আমরা y এর ক্রিটিক্যাল ভ্যালু বের করতাম, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 3 এবং y ইজ ইকুয়াল টু 1/3। এই ক্রিটিক্যাল ভ্যালু বের করতাম এবং এই ক্রিটিক্যাল ভ্যালুর জন্য আমরা শিখেছি যে এই ক্রিটিক্যাল ভ্যালুর জন্য এগুলো 0 হয়ে যায়, সেই ভ্যালুটি বের করতাম এবং এর যে ওয়েভি কার্ভ মেথডের মাধ্যমে আমরা বের করতাম যে y সেটি বিলং করবে -3 -1/3 থেকে 3 মধ্যে, আর এটি হবে এর রেঞ্জ। ঠিক আছে, আমরা বের করতাম, আমরা শিখেওছি, এই ভিডিওতে দেখেছি কীভাবে যখন লিনিয়ার ফ্যাক্টর চলে আসে আমরা প্রথমে ক্রিটিক্যাল ভ্যালু বের করি এবং ক্রিটিক্যাল ভ্যালুগুলি আমরা কি করি, আমরা সংখ্যা রেখায় বসিয়ে দেখার চেষ্টা করি কোন জায়গাতে কোন অঞ্চলে এটি লেস দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে, সেই অংশগুলি আমরা বের করার চেষ্টা করি এবং এইভাবে এর অ্যান্সার বের করি। বোঝাতে পারলাম? নেক্সট আরেকটি কোশ্চেন দেখি। এবার বিষয়টি হচ্ছে, দেখো এই কাজটি তুমি তখনই করতে পারবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোশ্চেনটি দেখালাম, এই কাজটি তখনই করতে পারবে যখন এই যে এক্ষেত্রে দেখো এর এই যে এক্স স্কোয়ারের সহগ y ইজ ইকুয়াল টু 1 জন্য 0 হচ্ছে, এখানে এক্সের সহগ y ইজ ইকুয়াল টু -1 জন্য 0 হচ্ছে। মানে আমাকে দেখতে হবে এই পদ্ধতিটি আমি তখনই ইউজ করতে পারবো যখন এক্স স্কোয়ারের সহগ এবং এক্সের সহগ ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন y এর মানের জন্য 0 হচ্ছে। ভিন্ন ভিন্ন, আবার বলছি, এক্স স্কোয়ারের সহগ y এর এক্স স্কোয়ারের সহগ এবং এক্সের সহগ ভিন্ন ভিন্ন y এর মানের জন্য যখন 0 হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি ইউজ করতে পারবো। এবার তোমার কোশ্চেন আসবে, যদি এরকম হতো যে এই y এর এবং এই y এর মান যদি সেমের জন্য যদি 0 হতো তাহলে কী হতো, এবং আমরা নেক্সট কোশ্চেনে সেটি দেখার চেষ্টা করব। কি করব, দেখো পরের কোশ্চেনটি একই রকমভাবে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক আছে। আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা প্রথমে কোশ্চেনটি টুকে নিই প্লাস এক্স প্লাস 1, আমরা তারপরে ক্রস মাল্টিপ্লিকেশান করে দেব, তাহলে y এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, সবগুলোকে একদিকে নিয়ে আনবো, অর্থাৎ ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ারকে আমরা একসঙ্গে রাখবো, তাহলে এক্স স্কোয়ারকে একসঙ্গে রাখলে ওয়াই -1 হয়ে যাবে, এক্সগুলোকে একসঙ্গে রাখবো, এক্সগুলোকে একসঙ্গে রাখলে ওয়াই -1 হয়ে যাবে, আর কনস্ট্যান্ট টার্মকে আমরা আলাদাভাবে রাখবো। এবার কি দেখব, এবার প্রথম কথা হচ্ছে দেখব এই ক্ষেত্রে মাথায় রাখবো আমরা এর একই রকমভাবে এক্স ডিফাইন তখনই হবে যখন ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এটি কিন্তু আমরা এক্সকে ডিফাইন করার জন্য এটি কিন্তু করতে হবে। সেই সমস্ত এক্সের ভ্যালু তো চাই, যার জন্য আমরা ওয়াই মানে এক্স ডিফাইন হবে, সেই সমস্ত আমাকে এক্স ডিফাইন, আমরা রেঞ্জের ডেফিনেশন তাই শিখেছি না, সেই সমস্ত ওয়াইয়ের ভ্যালু যে তার জন্য এক্স ডিফাইন্ড। তাহলে এই এক্স ডিফাইন্ড তখনই হবে যখন ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই -1 তার হোল স্কোয়ার বি স্কোয়ার -4 এ মানে ওয়াই -1 সি মানে হচ্ছে ওয়াই -2, এটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? এটি কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এখন আমরা উভয় পক্ষে y-1 কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি, y-1কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ভেতরে আমরা যে কাজটি পাচ্ছি সেটি আমরা ক্যালকুলেশন যদি করে নিই তাহলে আমরা পাবো -3y + 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই বা আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী পাচ্ছি, y -1 3y - 7
লেস দ্যান ইকুয়াল টু 0। ঠিক এই পজিশানে আমরা আসছি, ঠিক এই পজিশানে আসছি। তার অর্থ হচ্ছে এটি যদি আমরা ওয়েভি কার্ভের মাধ্যমে বের করি, দেখতে পাচ্ছি ওয়াই এর ক্রিটিক্যাল ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু একটি 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু একটি 7/3। এটি হচ্ছে ওয়াই ক্রিটিক্যাল পয়েন্ট, মানে এই দুটি পয়েন্টের জন্য এই লিনিয়ার ফ্যাক্টরটি এবং এই লিনিয়ার ফ্যাক্টরটি 0 হয়ে যাবে, তাকে আমরা ওয়াই ক্রিটিক্যাল পয়েন্ট বলে থাকি। তাহলে এই আমরা যদি ওয়েভি কার্ভের মেথডে আমরা খুব ইজিলি বলতে পারবো যে 1 এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এর মধ্যে অবস্থান করবে। এটি তো গেল খুব সিম্পল একটি কনসেপ্ট। এবার কথা হচ্ছে যে এবার যেটি বললাম যে যদি লক্ষ্য করে দেখো এক্ষেত্রে যদি কোনো একটি যে এক্স স্কোয়ারের যে সহগ এবং এক্সের যে সহগ সেটি যদি সেম ওয়াইয়ের জন্য 0 হয়ে যায়, অর্থাৎ এখানে দেখো ওয়াই ইজিক্যাল টু 1 জন্য এটি 0, ওয়াই ইজিক্যাল টু 1 জন্য এটিও যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে মাথায় রাখবো এক্ষেত্রে আমরা ওয়াই নট ইকুয়াল টু 1 হবে, এর রেঞ্জ হবে। অর্থাৎ এটি তো হবেই, তার সঙ্গে সঙ্গে ওয়াই 1 জন্য কিন্তু এর রেঞ্জ কিন্তু হবে না, ওয়াইয়ের মান কিন্তু 1 হবে না। এটি কিভাবে বুঝলাম? দেখো তুমি যদি এখানে 1 বসিয়ে দাও তাহলে কী পাবে? এটি 0 হয়ে যাবে, এটি 0 হয়ে যাবে এবং এখানে 1 বসালে -2 পাবে। তাহলে এই যে অপেক্ষকটি বা এই যে ইকুয়েশনটি আমরা পেয়েছি, এই যে ইকুয়েশনটি পেয়েছি, সেই ইকুয়েশনটি -2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, -2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি ভুল হয়ে যাচ্ছে। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 1 হলে এই ইকুয়েশনটি বা এই ইকুয়েশনটি সিদ্ধ হচ্ছে না, তাহলে ওয়াই নট ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ আমরা এর ভ্যালুটি এখন 1 বাদ দিয়ে, অর্থাৎ 1 বাদ দিয়ে সমস্ত ভ্যালুকে পেতে পারি। অর্থাৎ আমরা এইভাবেও আমরা ইন্টারভ্যাল ফর্মে লিখতে পারি যে এর ভ্যালুটি কী হবে। তাহলে আমরা কী পেলাম? একই রকম কোশ্চেন, একই প্যাটার্ন, আমরা সব এই পর্যন্ত আমরা সব কিছু সেমভাবে বের করেছি, কিন্তু শুধু মাথায় রেখেছি যে এক্স স্কোয়ারের যে সহগটি এবং এক্সের যে সহগটি সেটি সেম ওয়াইয়ের জন্য যদি 0 হয়ে যায়, তাহলে আমরা সেই ওয়াইয়ের মানটিকে আমরা বাদ দিয়ে বাকি সমস্ত মান যেটি এটি বলছে সেটিকে আমরা নেব রেঞ্জ হিসাবে। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আরেকটি প্যাটার্নকে তুলে চেষ্টা করি। এক্ষেত্রে দেখো এই যে কোশ্চেনটি, নেক্সট কোশ্চেনটি তুলছি, এখানে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আমরা ফ্যাক্টর করে দিতে পারবো। অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -5x + 6 বাই এক্স স্কোয়ার -3x + 2। উপরের এবং নিচেরটিকে দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে উপরেরটি এবং নিচেরটি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করে কিন্তু আমরা লিনিয়ার ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে পারবো। তাহলে সেটি করার চেষ্টা করি প্রথমে। যদি সেটি করি তাহলে আমরা পাবো উপরের অংশটি ভালো করে যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি, উপরের অংশটি পাবো x-2 আর ইন্টু x-3 এবং নিচের অংশটি পাবো হচ্ছে x-1 ইন্টু x-2। এখন ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি মনে করতে পারো যে x-2 বাই x-2 তুমি কেটে দিতে পারো। এই কেটে দিতে পারি তখনই আমরা এই দুটি কেটে আমরা ইজ ইকুয়াল টু 1 তখনই লিখতে পারি যখন x নট ইকুয়াল টু 2 হবে। একটি তখনই পসিবল যখন x নট ইকুয়াল টু 2 হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুটি অংশ আমরা তখনই কাটতে পারি যখন x নট ইকুয়াল টু 2 হবে। যদি x 2 হয়ে যায় তাহলে 0/0 ফর্ম চলে আসবে, সেটি পসিবল নয়। তাহলে x যদি নট ইকুয়াল টু 2 হয় তাহলে আমরা x-2 এবং x-2 আমরা কেটে 1 করতে পারি। অর্থাৎ এই দুটিকে আমরা কেটে দিতে পারি তখনই যখন x নট ইকুয়াল টু 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় এলাম। তাহলে এবার কি পেলাম? এবার আমরা যে জায়গাটি এলাম সেটি হচ্ছে y ইজ ইকুয়াল টু x-3 বাই x-2। ঠিক এই পজিশনে এলাম। x-1 সরি, এটা কেটে যাবে, তাহলে আমরা পেলাম x-3 বাই x-1। ঠিক এই পজিশনে এলাম। এবার আমরা কি করতে পারি? এবার আমরা সিম্পল আমরা যেরকম করছিলাম xy মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু x-3, আমরা সমস্ত এক্সগুলোকে একদিকে নিয়ে আনি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব যে y-3 বাই y-1। ঠিক এই আকারে পেলাম। এখন x কখন ডিফাইন? যখন y নট ইকুয়াল টু 1। x কখন ডিফাইন? যখন y নট ইকুয়াল টু 1। তাহলে y এর যে রেঞ্জ, y হচ্ছে রেঞ্জ, সেটি সমস্ত আরকে নেবে, সমস্ত রিয়েল মানকে নেবে, কিন্তু কাকে বাদ দিয়ে? এইখান থেকে আমরা পেলাম, এখান থেকে পেলাম y নট ইকুয়াল টু 1, এখানে 1কে নেবে না। আর এখান থেকে কি পেলাম? এখান থেকে কি পেলাম? x2 এর জন্য নেবে না, x2 এর জন্য x ইজ ইকুয়াল টু 2 এর জন্য f অফ 2
মানে ওয়াই অফ টু, মানে আমি যদি ওয়াইয়ের ভ্যালু এখানে 2 বসাই তাহলে কী পাচ্ছি, এক্সের ভ্যালু ইজ ইকুয়াল টু যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে পাচ্ছি 2 - 3 2 - 1 অর্থাৎ -1, অর্থাৎ এই ভ্যালুটিও কিন্তু এ গ্রহণ করবে না। আমরা কি দেখলাম, এই দুটি ভ্যালু গ্রহণ করবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে আমরা কী দেখবো, এইরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা উপর এবং নিচের ফ্যাক্টর করতে পারবো এবং ফ্যাক্টরগুলি ক্যান্সেল হয়ে থাকে, যদি ক্যান্সেল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে এক্সের জন্য এটি ক্যান্সেল তখনই হবে যখন এক্স নট ইকুয়াল টু 2, তখনই দুটি ক্যান্সেল করতে আমরা পারি। আর সেই এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য এর যে মান বেরাবে সেটিও কিন্তু রেঞ্জে থাকবে না। এবং তার সাথে সাথে আমরা এই পদ্ধতিতেও কিন্তু আমরা এক্স ডিফাইন কখন হবে, যখন ওয়াই নট ইকুয়াল টু 1 হবে তখনই হবে। আশা করছি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটা পসিবল বা যেভাবে পসিবল কোনো একটি অপেক্ষকের রেঞ্জ কীভাবে নির্ণয় করতে পারি সেটি বোঝাবার। আশা করছি সেটি বোঝাতে পেরেছি। আর যদি এখনও ডাউট থেকে থাকে কোনো জায়গায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমি চেষ্টা করবো সেগুলি শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।